Dreams Avenue. এর ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই শুদ্ধ হ, শুদ্ধ হব, কালিমা রাখবো না। এই ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। তোমার ওখানে যাব, তোমার পায়ের নিচে পাহাড় আছেন। তিনি যদি আমাকে বলেন তুই স্নান কর, তোর শরীর প্রথম জলে স্নান করব, কালিমা রাখবো না। এই ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। এখন তোমার কাছে যাব, তোমার ভেতরে এক সাবলীর শুশ্রূষা আছেন। তিনি যদি আমাকে বলেন তুই ক্ষত মোছ, আকাশে তাকা, আমি ক্ষত মুছে ফেলবো, আকাশে তাকাবো, আমি আধার রাখবো না। এই ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া। যে সকল মৌমাছি নেবু ফুল গাভীর দুধের সাদা হেলেঞ্চা শাকের মতো যে রাখাল আমি আজ কোথাও দেখি না, তোমার চিবুকে তাঁরা নিশ্চয়ই আছেন। তোমার চিবুকে সেই গভীর দুধের সাদা সুবর্ণ রাখাল। তিনি যদি আমাকে বলেন তুই কাছে আয় তৃণভূমি, কাছে আয় পুরনো রাখাল, আমি কাছে যাব, আমি তোমার চিবুক কানা। সো বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আশা করছি, এবং এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু মধ্যরাতের আগন্তুক ইরাজকে। আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। প্রত্যেক শনিবার ঠিক রাতে এই সময়টায়, অর্থাৎ 11টা থেকে 2টো পর্যন্ত আমি থাকি। আপনাকে একটু বিনোদিত করার চেষ্টা করি কথা আর গান দিয়ে, সেই সাথে অনেক মুভির খবর বলার চেষ্টা করি, সিনেমার খবর, গল্পের খবর, সাহিত্যের খবর, আর অনেক কিছু বলার চেষ্টা করে থাকি। একটা উদ্দেশ্য, রাতে ঘুমোতে যাওয়ার আগে যেন অন্ত সময়টা কিছুটা সময় ভালো কাটে এবং নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারেন। আর সেই সাথে সেই ভাবনাগুলো, যে ভাবনাগুলো হয়তো আপনাকে করে করে খাচ্ছে, প্রকাশিত হওয়ার জন্য হয়তো বারবার আপনাকে বলছে যে কেন আমাদেরকে উন্মুক্ত করে দিচ্ছ না, কেন আমাদেরকে ডানা মেলে পাখা মেলে রঙিন প্রজাপতির মতো উঠতে দাও না চিন্তার আকাশে, ভাবনার আকাশে, কেন দাও না? তাহলে সেই ভাবনাগুলোর কথা আজকে শুনুন, আজকে তাদেরকে উঠতে দিন, আজকে প্রজাপতির রঙিন ডানায় ভর করে তাদেরকে একেবারে ঘুরে বেড়াতে দিন পুরো আকাশটা জুড়ে, পুরো জগৎটা জুড়ে। এবং সেগুলো আমাকে জানান, অবশ্যই আমি ছড়িয়ে দেবো ঠিক প্রজাপতির মতো করে যেন ঘুরতে থাকে আজকে রাতের আকাশ জুড়ে। সাথে থাকুন অবশ্যই, এবং আপনার উপস্থিতি জানান দিন, কি বলতে চান, কি শুনতে চান, কি জানাতে চান, কি জানতে চান, সবকিছু একটাই সমাধান, একটা ছোট SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে তারপরে যা ইচ্ছা তাই লিখে পাঠিয়ে দিতে পারেন 232323 এই নাম্বারটাতে। আজকে প্রথম একটু আগে যে কবিতাটা পড়লাম, এটা হচ্ছে আবুল হাসানের একটা কবিতা, এবং আজকে আবুল হাসানের বেশ কিছু কবিতার ব্যর্থ আবৃত্তি করার চেষ্টা করবো। এক্সট্রিমলি সরি, ক্ষমা সুন্দর গানে শুনবেন আশা করছি। আর আজকে প্রথম যে গানটা প্লে করবো সেই গানটা হচ্ছে অনেকদিন প্লে করা হয়নি, কিন্তু আগে প্লে করেছি অসংখ্যবার, এবং গানটা অসম্ভব রকম জনপ্রিয় এবং ভালো একটা গান, রকিং নাম্বার। আশা করছি ভালো লাগবে। আপনি নির্ভানার গান দিয়ে শুরু করছি আজকে প্লেলিস্ট, এবং একটু পরে আরো অনেক গান থাকবে, আশা করছি আপনার পছন্দের গানগুলো সেখানে থাকবে। সাথে থাকুন। যেখানেই যাই আমি সেখানেই রাত, স্টেডিয়ামের খোলা আকাশের নিচে রেস্তোরাঁয়, অসীমা যেখানে তার অত নীল চোখের ভিতর ধরেছি নিটোল দিন, নিটোল দুপুর, সেখানে গেলেও তবু আমার কেবলই রাত, আমার কেবলই শুধু রাত হয়ে যায়। Hey friends, welcome back once মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আর ইরাজকে শুনতে পাচ্ছেন আপনার কানে, এবং এটা হচ্ছে নিশ্চয়ই ড্রিমস অ্যাভিনিউর কথাগুলো। এবং আবুল হাসানের খুব ছোট একটা কবিতা পড়লাম এইমাত্র, যেটা নাম হচ্ছে অপরিচিত, আমার কেবলই শুধু রাত হয়ে যায়। এবং সেই রাতের বেলাটা, এই অসাধারণ সুন্দর সময়টা আমার সাথে থাকুন, আশা করছি নিরাশ হবেন না। আজকে প্রথম দুটো গান ছিল স্মেলস লাইক টিন স্পিরিট বাই নির্ভানা, এবং তারপরে ছিল খুলে দেখো মনটা, এটা ছিল ফিলিংস বা পরে যেটা নগরবাউল হয়েছে জেমসের ব্যান্ড, সেই ব্যান্ড গ্রুপের একটা গান। আর আজকে বেশ কিছু SMS এসছে, আমাকে জানিয়েছে রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ, জানিয়েছে যে আজ আকাশের ওই চাঁদটা দেখে মনে পড়ে গেল সেন্ট মার্টিন দ্বীপের কথা। এমন পূর্ণিমা একটা রাতে দুই বন্ধু সারা রাত ঘুরে কাটিয়েছিলাম সেখানে। স্মৃতিকাতর রাশেদ এবং তানজিলা লিখেছেন যে মুভি অফ দ্য উইক সেগমেন্টটা বেশ কিছুদিন ধরে হচ্ছে না, কেন হচ্ছে না আজকে করো, যদিও আজকে করলে নাকি তিনি শুনতে পারবেন না। আজকে করার আমার একটা ইচ্ছা আছে। এবং নূপুর উত্তরা থেকে জানিয়েছেন খুব আবেগঘন কিছু কথাবার্তা কারোর জন্য পৌঁছে যাবে নিশ্চয়ই, আশা করছি তার কাছে। স্মৃতি আমাকে লিখেছেন সেটা হচ্ছে যে 2007-এর 18 নভেম্বর ফার্স্ট শোতে ফার্স্ট কোন গানটা প্লে করেছিলে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, প্রসঙ্গটা এসেই গেল, সেটা হচ্ছে যে আজকে ঠিক না, দুদিন পরে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল দিন, 18 নভেম্বর। 2007-এর 18 নভেম্বরে প্রথম শো করেছিলাম 2007-এর, 6 বছর পার হয়ে গেল রেডিওতে। ইটস আ লং জার্নি, অনেক অনেক স্মৃতি। এবং আমার কাছে মনে হয় যে আসলে যখন আমি জয়েন করেছিলাম 2007-এর 18 নভেম্বরে প্রথম শোটা করেছিলাম যখন, তখন আমি জানতাম না আসলে যে এতদিন হয়তো কাটিয়ে দেবো, এরকম কোনো ভাবনা ছিল না। ছিল যতদিন সম্ভব, যতদিন আসলে সব কিছু ঠিকঠাক থাকে ততদিন করে যাবো, সেটা সারা জীবন হলে সারা জীবন।
এরকম একটা ভাবনা ছিল বটে, কিন্তু আসলে 6 বছর ভাবে চলে যাবে সেটা ঠিক একেবারে কংক্রিট ওয়েতে ভেবেছিলাম সেরকম না ব্যাপারটা। স্মৃতিচারণ তো অবশ্যই আজকে শো এর মধ্যে করবো, যদিও 18 তারিখে আমার শো যেহেতু নেই, সেহেতু আমার কাছে মনে হচ্ছে স্মৃতিচারণ করার আজকে সুযোগ ফাঁকে ফাঁকে অবশ্যই করবো। প্রথম কোন গানটা, এই প্রশ্নটা উত্তর আগে দিই। আমি 2007-এর 18 নভেম্বরে সেই প্রথম শো এর প্রথম গানটা কি ছিল, এরকম একটা স্পেশাল জিনিস কি করে ভুলে গেলাম, এটা তো আমার মাথায় আসছে না। সম্ভবত মাইলসের একটা গান ছিল, আর গানটা ছিল সম্ভবত কোন গানটা স্পেসিফিক মনে পড়ছে না, তবে মাইলসের গান ছিল, এটা আমি 100% শিওর। প্রথম গানটা মাইলসের ছিল এবং দ্বিতীয় গানটাও সোলসের হতে পারে, আমি নট শিওর, বা এলআরবির হতে পারে। বাট প্রথম গানটা যে মাইলসের ছিল এটা আমার একেবারে মানে খুব নির্দিষ্টভাবেই মনে আছে। গানটার নাম যদি মনে পড়ছে না, আমি সবাই জানিয়ে দেবো আর যে লাইফে আমার প্রথম প্লে করা গান কোনটা ছিল। তবে আরেকটা কথা মনে আছে যে 2007 সালের 18 নভেম্বর যেটা আমি ফার্স্ট শো করেছিলাম, সেটা ছিল পরীক্ষামূলক সম্প্রচার ছিল আমাদের। তখনও শোয়ের নাম দেওয়া হয়নি, বা লিসনাররা তখন SMS করতে পারতো না, শুধু আমিই কথা বলতাম এবং নিজেই গান নিয়ে কথা বলতাম, বা অনেক কিছু নিয়ে কথা বলতাম। কোনো SMS ছিল না, ইন্টারাক্টিভ ছিল না। কিন্তু আমরা বাণিজ্যিকভাবে মানে অফিসিয়ালি আমাদের উদ্বোধন হলো 2007-এর 11 ডিসেম্বর। এবং মনের জানালা আমি যখন সেই প্রথম ওদিনই শুরু করেছিলাম, তার আগে শোয়ের নামও ছিল না, জাস্ট আমরা আসতাম, এভাবে শো করতাম, কথা বলতাম, গান প্লে করতাম। তো সেই 2007-এর 11 ডিসেম্বর যেটা হচ্ছিল মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরে মনের জানালার প্রথম শো, মানে অফিসিয়ালি আমার ফার্স্ট শো, যেটা আমার মনে আছে প্রথম গানটা ছিল ওই মনের জানালা শোয়ের নামের সাথে মিল রেখে শ্রীকান্তর মনের জানালা ধরে উকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না, ওই গানটা, সেটা মনে আছে। আর মাইলসের কোন গানটা প্লে করেছিলাম মনে পড়ছে না, হতে পারে যে চাঁদ তারা সূর্য নও তুমি, সম্ভবত এটা হতে পারে। সে যাই হোক, আর কিছু স্মৃতিচারণ হবে অবশ্যই। আর আমাকে এটা ছিল স্মৃতির SMS, এবং জ্যানেক্স আমাকে লিখেছেন ঢাকা থেকে, নাইস সংস, নির্ভানা is the best and it's my first SMS. You are most welcome Janex। এবং সবাইকে SMS করার নিয়মটা আরেকটু মনে করিয়ে দিই। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA, তারপর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। অসম্ভব সুন্দর রূপবতী একটা চাঁদ কিন্তু এই মুহূর্তে আকাশে আছে এবং আমাদেরকে সঙ্গ দিচ্ছে, যে চাঁদের আলোয় অবগাহন করে আমার কাছে মনে হয় স্বপ্ন সড়কে এসে দাঁড়ালে আরও বেশি ভালো লাগবে। তাই চাঁদ নিয়ে বেশ কিছু গান আজকে প্লে করার চেষ্টা করবো, এবং একটু শুনছি এই চাঁদের এই গানটা ভালো লাগবে। আমাকে যে অনুতপ্ত হতে বলো, কার জন্যে অনুতপ্ত হব আমি, কার জন্যে অনুশোচনার আমি ছোঁয়াবো আমার ঠোঁট। দিন দিন আমার অধপতন পাহাড় কেবলই উঁচু হচ্ছে, এত দাহ, এত পাপ, আমার পায়ের নখ থেকে মাথার প্রতিটি চুলে এত অপরাধ। হাঁটু ভেঙে একদিন আমার বুকের মধ্যে এসে পড়বে কুয়াশা অস্থির শিলা রক্তের আগুন। হাত তুলে আর আমি কাউকে ডাকবো না কোনো দিন। সেই দুঃসহ দিনের কথা ভেবে অনুতপ্ত হব আমি, কিন্তু কেন, কার জন্যে অনুশোচনার জ্বলন্ত অঙ্গারে আমি ছোঁয়াবো আমার ঠোঁট। অনুতপ্ত হব আমি বিশেষ নারীর জন্যে, সেই আমার প্রত্যাখ্যাত প্রথম পুষ্পের জন্যে ফের অনুতাপ। কিশোর বয়সে একদিন আমার শরীর জুড়ে গোলমরিচের ঝাঁ ঝাঁ গুঁড়োর মতন তীক্ষ্ণ জ্বর নেমেছিল। মনে আছে সেই জ্বরের রাত্রিতে জেগে জেগে জানি না কখন আমি মায়ের পাশেই। হঠাৎ নিদ্রা ভেঙে যেতে দেখি মধুর চাকের মতো অন্ধকার। মনে আছে ভল্লুকের মতো বাবা নুয়ে এসে সে আধারে কার টেনে টেনে ছিঁড়েছিল জটিল যৌবন। সেটাতে আমার ভীষণ ক্ষুধা পেয়েছিল। মনে আছে অন্তলীন আমার চিৎকার, শুকনো পাতার মতো আমার চিৎকার থেকে ঝরে পড়া মার সেই হাত, সেই রুগ্ন বিষণ্ণ আঙুল, মার মানসিক অনিদ্র দহন। তারও শেষ জন্মপ্লা। যদি সময়ের তোড়ে গেল, তবে আর কার জন্য অনুতপ্ত হব আমি, কার কাছে বই নিয়ে যাব এই কুয়াশা শিলা রক্তের আগুন। So friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ এবং আপনি এই মুহূর্তে আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। আর শুনছেন আজকে আপনার নির্ভুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক, যে আপনাকে সঙ্গ দিচ্ছে এবং রাত 2টো পর্যন্ত দিয়ে যাবে নিরবচ্ছিন্নভাবে। লোডশেডিং হবে না এই সংযোগে কোনো। আরেকটু আগে শুনছিলাম স্টিং এর গান শেপ অফ মাই হার্ট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সংস বাই স্টিং। এবং তার আগে শুনছিলাম অবস্কিউরের গান চাঁদ নিয়ে। আজকে বেশ কিছু গান প্লে করার চেষ্টা করবো বললাম, এবং এটা ছিল মাঝরাতে চাঁদ যদি, সেই গানটা। এদিকে বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন এবং তাদের একটু ছিটে ফোটা কয়েকটি SMS একটু পড়া যাক। এবং আমাকে লিখেছেন অনেক ফ্রেন্ডস, তার মধ্যে অনেকেই আছেন নাজমুল, আশা, মিতু, আলামিন, সিথি, বাবু। সিথি অনেক SMS পাঠিয়েছেন, এক্সাম নিয়ে অনেক টেনশনে আছেন, এই একটা কথা অনেকবার লিখেছেন। আমজাদ, রাশেদ লিখেছে যে পসিবল হলে মাইলসে নীলা তুমি, অথবা ভুলবো না তোমাকে, কিংবা আরকের এত কষ্ট কেন ভালোবাসায়, অথবা জেমসের দুঃখিনী, কিংবা মা, যে কোনো একটা গান। নাওমি লিখেছেন যে প্রিয়তম মেঘ মাইলসের গান শুনতে চান। আজকে মাইলসের গানের অনেক রিকোয়েস্ট আসছে। জেসফির সাথে আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে যে তার খুবই ভালোবাসার কাছের মানুষটা তার বড় ভাই জার্মানিতে থাকে এবং প্রচন্ড মিস করছে তাকে, তার জন্য একটা গান। এবং লামিসা ফ্রম হোলি ক্রস জানিয়েছে ফিড আস উইথ সাম স্পোর্টস নিউজ, রিয়েলি অবভিয়াসলি
ফুটবলের খবর বলতে আমার সবসময় ভালো লাগে, and I always get excited when someone sends ages like this. বেশ কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ছিল, ক্লাব ফুটবল বন্ধ আছে এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হচ্ছে জাতীয় টিমগুলোর মধ্যে, এবং বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফের খেলা হচ্ছে, এবং এই প্লে অফের খেলায় দুটো করে ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, এবং 2 লেগের ভিত্তিতে নির্ধারিত হবে শেষ বিশ্বকাপের ইউরোপ থেকে শেষ জায়গাগুলো কারা পাচ্ছে। এবং সবচেয়ে আপসেট এবং শকিং নিউজ ছিল কালকে ফ্রান্সের সাথে ইউক্রেনের খেলা ছিল, ইউক্রেনের মাটিতে কিয়েভে, এবং ফ্রান্স 2-0 গোলে হেরে গেছে। এবং আগামী লেগে যেটা ঘরের মাঠে হবে ফ্রান্সে, সেই লেগে যদি খুব ভালো বিশাল ব্যবধানে হারাতে না পারে ইউক্রেনকে, তাহলে কিন্তু আগামী বিশ্বকাপে আমরা ফ্রান্সকে দেখতে পাবো না। ফ্র্যাঙ্ক রিবেরি, করিম বেনজেমা, তারপরে সামির নাসরি, প্যাট্রিস এভরা, হুগো লরিস এবং অসাধারণ সব প্লেয়ারের ঠাসা সেই অলিভিয়ার জিরু, যিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন আর্সেনালের হয়ে, এবং আরও অনেক অনেক ভালো প্লেয়ার এই মুহূর্তে ফ্রান্স ন্যাশনাল টিমে আছেন। নিউ সেন্সেশন পল পগবা, তাদেরকে আগামী বিশ্বকাপে দেখা যাবে না, এটা ভাবতেই আমার কেমন যেন লাগছে। স্পেশালি ফ্র্যাঙ্ক রিবেরিকে, যেহেতু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিমস, না আমার সবচেয়ে ফেভারিট টিমই বায়ার্ন মিউনিখ এসে খেলে, এবং এই বছরের ব্যালন ডিওরের প্রতিদ্বন্দ্বী একজন, তাকে বিশ্বকাপে দেখা যাবে না, এটা খুবই শকিং একটা নিউজ। সো আমরা আশা করছি ইউক্রেনকে হারাতে পারবে ফ্রান্স বেশ বড় ব্যবধানে আগামী লেগে। আর এছাড়া ছিল আরেকটা বিশ্বকাপের প্লে অফ ম্যাচ, আইসল্যান্ডের সাথে ক্রোয়েশিয়ার খেলা ছিল, যেটা আইসল্যান্ডের মাটিতে রিকজাভিকে অনুষ্ঠিত হয়েছে, এবং সেটাতে 0-0 গোলে খেলাটা ড্র হয়েছে, এবং আগামী লেগটা হবে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার, এবং আশা করছি, আমি চাচ্ছি ক্রোয়েশিয়া জিতুক এবং মারিও মানজুকিচ এবং লুকা মডরিচের মতো প্লেয়ারকে যেন আমরা বিশ্বকাপে দেখতে পাই। এছাড়া আরেকটা প্লে অফ ছিল গ্রিস এবং রোমানিয়া। গ্রিস নিজেদের মাটিতে 3-1 গোলে রোমানিয়াকে হারিয়ে অনেকটা নিশ্চিত করে ফেললো বিশ্বকাপের জায়গাটা। আর আরেকটা প্লে অফ ছিল পর্তুগাল সুইডেন, যে ম্যাচটা নিয়ে অনেকেই তাকিয়েছিলেন, কারণ একদিকে আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং আরেকদিকে ইব্রাহিমোভিচ, দুজনের একজন বাদ পড়ে যাবেন বিশ্বকাপে, তাকে আমরা দেখবো না, এটা খুবই কষ্টের একটা ব্যাপার, কিন্তু কিছু করার নেই। তো পর্তুগাল নিজেদের মাঠে 1-0 গোলে জিতেছে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর 82 মিনিটে দেওয়া হিট করেছে, গোলটা করেছেন সেটা, এবং দেখা যাক আগামী লেগে সুইডেন ঘরের মাঠে কিছু করতে পারে কিনা। তবে খুবই দুঃখের ব্যাপার, ইব্রাহিমোভিচ এবং রোনাল্ডো দুজনকে একসাথে পাওয়া যাবে না বিশ্বকাপে, একজন বাদ পড়ে যাচ্ছে নিশ্চিতভাবে। আর বেশ কিছু ফ্রেন্ডলি ছিল, যেমন জার্মানি আর ইটালি খেলা ছিল, ইটালির মাটিতে সান সিরোতে খেলা ছিল, 1-1 গোলে ড্র হয়েছে। আর আর্জেন্টিনা এবং ইকুয়েডরের প্রীতি ম্যাচ 0-0 গোলে ড্র হয়েছে। আরও কিছু মনে করে দেখি কার কার যেন খেলা ছিল, স্পেন ইকুয়েটোরিয়াল গিনির সাথে বোধহয় আজকে খেলবে একটা ফ্রেন্ডলি ম্যাচ। আর আরও কিছু ম্যাচ ছিল, সুইজারল্যান্ড খেলেছে, এবং ইংল্যান্ড একটা শকিং রেজাল্ট হয়েছে ইংল্যান্ডের চিলির খেলায়, চিলি 2-0 গোলে জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে। আরও বোধহয় বেশ কিছু ম্যাচ ছিল, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বেলজিয়াম আর কলম্বিয়ার ম্যাচে বোধহয় কলম্বিয়া জিতেছে, বেলজিয়াম হেরে গেছে কলম্বিয়ার কাছে। আর বড় দলগুলোর মধ্যে আর কারো ম্যাচ ছিল কিনা এই মুহূর্তে সেটা আপাতত আমার মনে পড়ছে না, মনে পড়লে আবার জানিয়ে দেবো। সো আপাতত ফুটবল নিউজ ছিল এটুকুই। আমাকে জানিয়েছে এরপরে তৃষা বান্ধব থেকে যে 6 years কংগ্রাটস, 2010-এর কোনো এক শীতের রাতে প্রথমবারের মতো আপনার শোটা শুনেছিলাম, 2010-এর শীতের রাতে। এটা হবার সম্ভাবনা খুবই কম, না সম্ভাবনা নেই বললেই চলে, কারণ 2010-এ আমি কোনো শো করিনি, ওই 1 বছর আমি রেডিও থেকে দূরে ছিলাম। আবার 2011 ফেব্রুয়ারিতে জয়েন করেছিলাম, সো 2010 না অন্য কোনো বছর হবে। সামান্থা আমাকে জানিয়েছে 18 নভেম্বর আমার জন্য স্পেশাল, কজ আমার জন্মদিন। শুনে ভালো লাগলো, হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে সামান্থা। এবং আরও কিছু SMS পাঠিয়েছেন নাজলি, তারপরে হচ্ছে রিপন, সিথি, আলামিন। সিথি এক্সামের টেনশনে বোধহয় মরেই যাচ্ছি, আমাকে জানিয়েছে কাগজের ঘুড়ি হয়ে মনের জানালা ছুতে চাই, ছায়ার মাঝে হন্য হয়ে সত্য খুঁজে বেড়াই, মনের এই মায়াজাল আমায় করে আচ্ছা, এটা হচ্ছে একটা গান। আচ্ছা, আপনি কি এই গানটা শুনতে যাচ্ছেন? আমার এটা একটা কাকতালীয় ব্যাপার, অবভিয়াসলি আমি বলবো, কারণ আজকে আমি রাতের বেলায় আমি যখন শো করতে আসছি তখন আমি ভাবছিলাম যে অনেকদিন ওয়াটসন ব্রাদার্সের গান প্লে করা হয় না, আজকে ওদের একটা গান প্লে করা যায়, এবং ভাবছিলাম এই গানটাই, কারণ ওদের সবচেয়ে এই গানটাই আমার ভালো লাগে, আমার নতুন আমি গানটার নাম। এবং কাকতালীয় ব্যাপার, এই গানটার খুব একটা রিকোয়েস্ট আসে না, আমি আজকে ভাবলাম আপনি SMS করলেন, দ্যাটস গুড। সামিরা আমাকে জানিয়েছে থ্যাংক, এবং যদি কোনো গান শুনতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, অবশ্যই একটা ছোট SMS করবেন। আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। আমি বোধহয় স্মৃতিচারণ হচ্ছিল যে আমার সেই 2007-এর 18 নভেম্বরে করা প্রথম শোয়ের প্রথম গান মাইলসের গান নিয়ে, এবং আমি যতদূর মনে পড়ছিল যে 4 তারা বোধহয় হতে পারে গানটা। যদি তাই হয়ে থাকে তাহলে সেই গানটা আরেকবার হয়ে যাক, স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এ। সময় হচ্ছে 11:49 এবং ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প, এবং হিম পুরো হিম না, আবার একটু একটু হিম, এটা কিন্তু অন্যরকম একটা মজা। সেই মজার সময়টাতে আপনার মজাটা দ্বিগুণ করে দিতে আমি এই মুহূর্তে হটসিট, এবং আশা করছি ভালো লাগছে গানগুলো, আর সেই সাথে আপনি যে SMS পাঠাচ্ছেন সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। আর কিছু সেগমেন্ট কিন্তু রয়ে গেছে, এখনো শুরুই হয়নি, তো আমার বেশ রাত কাটবে আমার সাথে যদি ড্রিমস অ্যাভিনিউ আপনি আমার সাথেই থাকেন। একটু আগে শুনছিলাম রেড হট চিলি পেপারসের গান স্নো, এবং রেড হট চিলি পেপারসের গান প্লে তো করলাম, সেই সঙ্গে তাদের রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, সেটা হচ্ছে যে ওদের যে ড্রামার, যার নাম হচ্ছে শ্যাড স্মিথ,
তিনি ব্রাজিলে গিয়েছিলেন রিসেন্টলি এবং একটা ড্রামিংয়ের ওয়ার্কশপ, যারা ড্রামস শিখতে চায়, ড্রামস প্লেয়িং, এবং তাদের জন্য একটা ওয়ার্কশপ করতে শ্যাদ স্মিথ ব্রাজিলে গিয়েছিলেন। এবং সেখানে হচ্ছে যে একটা প্রোগ্রামে কোনো একটা ক্লাবের সাপোর্টার বা অর্গানাইজাররা তাকে সেই ক্লাবের জার্সি উপহার দিয়েছিল এবং বোধহয় এরকম একটা ব্যাপার ছিল যে তার অপোনেন্ট, যে মানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী একটা ক্লাবের জার্সি উপহার দিয়েছিল। তো তিনি সেই জার্সিটা নিয়ে একটা খুব বাজেভাবে সেটা করে মানে ওই মানে যারা দেখে খুশি করতে গিয়ে তাদের প্রতিদ্বন্দ্বী জার্সি নিয়ে খুব বাজে একটা কাজ করেছিল এবং তারা প্রচণ্ড অপমানিত হয়েছে এবং শেষ পর্যন্ত শ্যাদ স্মিথকে ক্ষমা চাইতে হয়েছে যে না, এটা আসলে আমার ভুল হয়ে গেছে, রিসেন্ট ঘটনা, তো মনে পড়লো গান প্লে করতে গিয়ে। বাট সেটা অন্য ঘটনা। আসল ঘটনা হচ্ছে যে রেড হট চিলি পেপারস ইজ অ্যান অ্যামেজিং ব্যান্ড এবং আমার অসম্ভব পছন্দের একটা ব্যান্ড, চমৎকার। এবং আমার কাছে মিউজিক কম্পোজিশন সব কিছু একেবারে মনে হয় যে পরিমিত, মানে একটু বেশিও না একটু কমও না, এর চেয়ে একটু বেশি বাজালে মনে হবে বেশি হয়ে যাচ্ছে, এর থেকে একটু কম বাজালে মনে হবে কম হয়ে যাচ্ছে, একেবারে পারফেক্ট এবং অ্যাকুরেট মনে হয় রেড হট চিলি পেপারসের কম্পোজিশন। সে যাই হোক, কিছু SMS পড়া যাক। আমাকে লিখেছেন অনেক বন্ধুই, তার মধ্যে আছেন নিয়াজ নামের একজন, যিনি সবসময় অনেকগুলো গানের লিস্ট, বাজারের লিস্টের মতো। আমি সবসময় হয়তো সব গান প্লে করতে পারি না, মাঝে মাঝে চেষ্টা করি। আজকে তুলে দিয়েছেন যে গানের লিস্টগুলো, যে গানের নামগুলো লিস্টে তুলে দিয়েছে সেগুলো হচ্ছে একদিকে কালো ভালোবাসার ঘন রোদ্দুর, আরেকদিকে যন্ত্রণা নীল মেঘ। এটা কার গান? এরিক ক্ল্যাপটনের গান শুনতে চান টিয়ার্স ইন হেভেন, এবং শুনতে চান অ্যারোস্মিথের গান ক্রাইম। থ্যাঙ্কস ফর প্লেয়িং নির্ভানাস ট্র্যাক। ক্রাইম গানটা প্লে করার চেষ্টা করতে পারি নিয়াজ ভাই। এবং আমাকে জানিয়েছেন যে সখীপুর শরীয়তপুর থেকে অনেক দূরে বন্ধু চাঁদ রাতে চাঁদের গান শুনতে চান, এবং বনানী থেকে হিয়া প্রতীক্ষার প্রহর ফুরালো, ভালো লাগলো শুনে হিয়া, যে প্রতীক্ষার প্রহরটা এভাবে কাটে। ঘাসফুল মাটির বুক থেকে আমাকে জানিয়েছেন সেই 12 ডিসেম্বর 2007 থেকে তোমাকে 2010-এ যখন তুমি ছিলে না তখন রেকর্ড করা ভার্সনগুলো শুনতাম, এবং এতদিনে অনেক কিছুই পুরনো বলে বদলে যায় শুধু। আমার সৌভাগ্য। আর আমাকে এরপরে যে SMS-টা পাঠিয়েছেন সেই SMS-টা গানটা প্লে করার আগে পড়ছি, কারণ গানের সাথে ওটা সম্পর্ক আছে। স্মৃতিচারণের কথা বলছিলাম। আসলে ব্যাপারটা হয়েছে কি, যে এরকম যতগুলো অ্যানিভার্সারি শো ছিল, মানে 18 নভেম্বরে এমন হয়েছে যে ওই দিন আমার অনেকগুলো, এবং এভাবে স্মৃতিচারণ করতে হতে আসলে অনেক কিছু বলে ফেলেছি। এই জন্য আমি একটু কনফিউজ যে স্মৃতিগুলো মনে পড়ছে সেগুলো আমি সব বলেছি কিনা সেটাও আমার এই মুহূর্তে আমি পুরোপুরি নিশ্চিত না। মনে হচ্ছে যে না, এগুলো হয়তো বলেছি, আবার মনে হচ্ছে এগুলো কি বলেছি। আর যদি বলে থাকি, আমার ধারণা এগুলো অনেকেই যারা রেগুলার লিস্টার অনেকবার শুনেছেন, তো আবারও শুনতে বিরক্ত বোধ করবেন কিনা, ভাববেন একই কথা কেন বারবার বলছি, একই শিবের গীত, প্রত্যেক বছর একই শিবের গীত কেন গাইছি, এরকম হয়তো বিরক্ত হতে পারেন। এটা ভেবে আমি ওগুলো বলবো কিনা এটা একটু মানে কনফিউজড। আবার মনে হচ্ছে যে অনেকে হয়তো নতুন শুনছেন বা ওই এপিসোডগুলো শুনেনি, যার ফলে হয়তো এই স্মৃতিগুলো তাদের সাথে শেয়ার করা যেতে পারে। তো করা যেতে পারে নাকি পারে না, এটা নিয়ে আমি একটু কনফিউজ। আসলে আমি চারণ করতে পারিনি, তো আপনারা আমাকে উদ্ধার করতে পারেন যে ওই মানে রিপিট হলে, যদি রিপিটেশন হয় বিরক্ত হবেন কিনা সেটা আমাকে একটু জানান। তবে একটা ছোট স্মৃতি শেয়ার করি, সেটা হচ্ছে যে 2007-এ 18 নভেম্বর যেদিন ফার্স্ট শো করলাম, সেদিন সন্ধ্যা থেকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। আমার কাছে অদ্ভুত মনে হয়, এখনো মনে পড়লে বেশ মানে হাসি পায় এবং মজাও লাগে যে আসলে কি পরিমাণ একটা অনুভূতিটা আসলে কেমন ছিল। সেদিন তো আমরা সকালবেলা থেকে রেডিওর অফিসে ছিলাম, যত আর ছিলাম সবাই, এবং সবার মধ্যে একটা অন্যরকম এক্সাইটমেন্ট, এবং এক একজনের অভিষেক হচ্ছে যার যার টাইমে তার এবং যাওয়ার আগে আমাদের সবার কাছ থেকে মানে সবাইকে বলে যাচ্ছি প্লিজ প্রে ফর মি, এবং আমরা সবাই উইশ করছি অল দ্য বেস্ট অফ লাক, সবাইকে এনকারেজ করছি। এটা একটা অন্যরকম উৎসবমুখর পরিবেশ ছিল একদম সেই 7 সকাল থেকে। যার শো হচ্ছে যে প্রথম, এবং সবারই তো ওই দিন ফার্স্ট ছিল, আমরা যখন সেই ফার্স্ট ব্যাচে যারা আর্জে ছিলাম, তো সবাই যাচ্ছে এবং আমরা বাকি সবাই এনকারেজ করছি, এবং দেখা যাচ্ছে যে সে দুরু বুক নিয়ে অনেয়ারে ঢুকলো, জীবনের প্রথম লিঙ্কটা দিল, প্রথম কথাটা বললো, এবং আমরা বাইরে সবাই দাঁড়িয়ে আছি এবং সবাই টেন্স, ও মানে ভালোভাবে করতে পারবে কিনা বা কোনো আবার নার্ভাস হয়ে যায় কিনা। এবং দেখা গেলো যে প্রথম লিঙ্কটা দেওয়ার পরে সে আবার খুব মানে চোখে মুখে একটা অন্যরকম উচ্ছ্বাস উত্তেজনা নিয়ে বেরিয়ে আসছে স্টুডিও থেকে ফার্স্ট লিঙ্ক দিয়ে, এবং আমরা সবাই তাকে অসাধারণ হয়েছে ওয়েল ডান এসব বলে এনকারেজ করছি এবং সাহস দিচ্ছি। আবার সে অনেয়ারে ঢুকে যাচ্ছে, এভাবে একটার পর একটা শো হচ্ছে এবং যা অভিষেক হয়ে যাচ্ছে, একটা অন্যরকম উৎসবমুখর পরিবেশ ছিল। তো সবচেয়ে বেশি টেনশন এবং যন্ত্রণা এবং যাই বলুন না কেন, উত্তেজনা, উদ্বেগ সবকিছু হতে আমাকে যেতে হয়েছে, কারণ সকালবেলা থেকে একজন করে অভিষেক হচ্ছে, যার যার টাইমে শেষে যাচ্ছে, শো করছে, কিন্তু আমারটা ছিল সবার শেষে রাত 11টায়। আমি সবার এই চেহারা দেখছি, এবং একই ঘটনা সবচেয়ে আমাকে বেশিবার দেখতে হয়েছে, কারণ আমি তো সবার শেষে। তো সকাল থেকে সবটা দেখছি, আসলে আমার নিজের মধ্যে মনে হচ্ছিল সবাই তো খুব সুন্দর মানে পারফরমেন্স দিয়ে আসছে এবং খুব ভালো করছে, আমার না জানি কী হবে। আমি তো মানে এক একজনের পারফরমেন্স দেখছি, আমি তত আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছি যে শেষ পর্যন্ত কী হয়, এভাবে সবাই ভালো করছে, আমি কেমন করতে পারি। এবং দেখা গেলো যে সবার টাইমিং, মানে সবার শো যখন হয়ে গেল, অভিষেক হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, তো শেষ পর্যন্ত কি আমি টিকে থাকলাম, এবং আমাকে এনকারেজ করার জন্য সারাদিন ধরে সবাই কত মানুষ এনকারেজ করলো, কিন্তু আমাকে এনকারেজ করার জন্য ওই সময় খুব কম মানুষ বাকি ছিল, সবাই অলরেডি গন। তারপরে যারা ছিল তারা এনকারেজ করলো, এবং আমার খুব বেশি মানুষজন ছিল না। বললাম আচ্ছা, সন্ধ্যা থেকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে
সন্ধ্যা থেকে হচ্ছে কথা বলে আমি একদম স্টপ করে দিলাম, কারণ জীবনে ফার্স্ট শো রেডিওতে, মানে আমার আবার একটা অভ্যাস আছে, একটু বেশি কথা বলে গলা বসে যায়। তো সন্ধ্যা থেকে কথা বলে একেবারেই বন্ধ করে দিলাম, কারণ কথা বললে আজকে যদি গলা বসে যায়, প্রথম দিনে যদি আমার এরকম ভয়েস মানুষ শুনে ফেলে, তা জীবন আমাকে আর কোনোদিন শুনবে না, এরকম একটা আশঙ্কা ছিল। তার ফলে সন্ধ্যা থেকে, এবং যদি কেউ এমনও হয়েছে এবং শুনলে হাস্যকর মনে হতে পারে যে আমাকে প্রশ্ন করছেন, আমি কাগজ লিখে অ্যান্সার দিচ্ছি, ওই মানে মুখে আমি কোনো কথা বলবো না, আমার ভয়েসটাকে ইউজ করবো না, যেন শোয়ের সময় ফ্রেশ থাকে। তো আমাকে অনেক অনেক প্রশ্ন করলে আমি সুন্দর কাগজ কলম নিয়ে বসেছিলাম, লিখে অ্যান্সার দিচ্ছিলাম, যেটা হচ্ছে এটা। এবং একটু পর পর গিয়ে চায়ের দোকানে, মানে আদা চা, লেবু চা, যত রকম চা দোকানে পাওয়া যায় সব কিছুই খাচ্ছিলাম যেন ভয়েসটা ঠিক থাকে। সবচেয়ে ইন্টারেস্টিং ওটাই ছিল যে কথা বলিনি। আর এভাবে তো সন্ধ্যা, এবং আমার মনে হয় যে ওই সময় ওই দিন মধ্যে ডিনারও করিনি, আসলে টেনশন হয়েছে, ডিনার করলে যদি আবার গলা কী খাবার না খাবো না খাবো, গলা যদি বসে যায়, কত টেনশন ছিল। তো শেষ পর্যন্ত সেই মাহেন্দ্রক্ষণ আসলো 11টার সময়, এবং ফার্স্ট ছিলাম, এবং আমার কাছে সেটা আছে লেখা, আমি দেখি কোনো একদিন নিয়ে আসবো, আমার কাছে সেই খাতাটা খুঁজতে হবে, বাসায় কোথায় যে থাকে আমি নিজেও সবসময় জানি না। এবং দেখি আমি কোনো সেই আজকেই নিয়ে আসা উচিত ছিল, এটা আসলে মনে ছিল না, আমার খেয়ালও ছিল না যে আজকে আসলে সেই অ্যানিভার্সারির আগে, আমার যেহেতু 18 তারিখে আমার শো নেই আজকে, থাকলে আমি খাতাটা নিয়ে আসা, সেই প্রথম যে কথাগুলো বলে শুরু করেছিলাম 6 বছর আগে, সেই কথাগুলো হয়তো বলতে পারতাম, নিজেরও ভালো লাগতো। তো সেই কথাগুলো বললাম, এবং আমার ধারণা ফার্স্ট লিঙ্কটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, যদি ওই সময় আমাকে ওয়েল ডান বলার মতো খুব বেশি মানুষ ছিল না। তো এইভাবে একটার পর একটা লিঙ্ক দিয়ে অবশেষে শেষ করলাম 3 ঘন্টা সেই লং জার্নি। এবং জীবন আসলে অনেক অসাধারণ মুহূর্ত এসেছে, আরও আসবে, কিন্তু ওই মুহূর্তটা অবশ্যই 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 এক্সক্লুসিভ এবং একেবারেই অন্যরকম। এবং আরেকটা অন্যরকম ব্যাপার ছিল যে ওই সময় যেহেতু SMS সার্ভিসটা চালু হয়নি, অর্থাৎ এখন যেরকম আপনার SMS করে আমাকে জানাতে পারছেন, ওই সময় এটা সুযোগ ছিল না, যার ফলে আসলে আমাকে ঠিক এই মুহূর্তে কত মানুষ শুনছে, আদৌ কেউ শুনছে কিনা, নাকি আমি নিজে বলছি নিজেই শুনছি, বা যারা শুনছে তারা কিনা, তাদের ভালো লাগছে কিনা, কোনো কিছু বোঝা, যেহেতু ফিডব্যাক নেই, কোনো কিছু আমি বুঝতেই পারছিলাম না, যার ফলে একদম টোটালি অন্ধকারে যে আসলে কেমন হচ্ছে, মানুষজন আদৌ শুনছে নাকি, মানে সব কিছু নিয়ে একটা কেমন একটা বেড়াছাড়া অবস্থা। তো তার মধ্যে ফার্স্ট শোটা করলাম, এবং আমি জানি না ওভারঅল কেমন হয়েছিল, বাট আমার কাছে মনে হয়েছিল ফার্স্ট দিন হিসাবে খারাপ করিনি। শুধু একটা পর্যায়ে গিয়ে একটু ফাম্বল করেছিলাম, শুধু একবারই, ওই পুরো প্রথম শোটাতে শুধু একবারই একটা ছোটোখাটো ভুল হয়েছিল, সেটা একটা কারণ ছিল, সেটা আমি পরে বলবো, আগে অবশ্য অনেকবার শেয়ার করেছি। হোয়াটএভার, এখন আমি আরেকটা SMS পড়বো, গানটা প্লে করার আগে বলেছিলাম একটা SMS পড়বো, সেটা হচ্ছে বৃষ্টিবিলাস নামের একজন আমাকে জানিয়েছে যে ছাদে বসে হিমশীতল রাতে কফি হাতে চাঁদ দেখছি এবং তোমাকে শুনছি, ফিলিং রোম্যান্টিক, কখন ইচ্ছে হয় বাপা মজুমদারের অথবা এতটা ভালোবাসি রিকলের এই গানটা শুনতে চাই। একটু আগে একজনের গান প্লে করছে কাকতালীয় ব্যাপার, আমি এই গানটা প্লে করবো ভাবছিলাম, এটা আরও বড় কাকতালীয় এই সেন্সে, এই গানটা আজকে প্লে করবো সেটা তো আমি ঠিক করে রেখেইছিলাম, আরও বড় কাকতালীয় ব্যাপার হচ্ছে আমি এই এখনকার কথার পরে এই গানটা প্লে করবো বলেই ঠিক করলাম, এবং ঠিক করে প্লেলিস্টে দেওয়ার পরেই দেখলাম এই এসএমএসটা যে এই গানটাই শুনতে চাই, এবং সেটা আমি অলরেডি প্লেলিস্টে এখনই আমি প্লে করতাম, এবং এটা হচ্ছে আরও বড় কাকতালীয়। সো আমি আসলে সারপ্রাইজ হচ্ছি, ইটস এ গ্রেট কানেকশন অ্যান্ড গুড টু সে দ্যাট। সো এই গানটা প্লে করছি বৃষ্টিবিলাসের জন্য, এতটা ভালোবাসি, এবং একটু সব এসএমএস গানগুলো মিলে একটু বোধহয় চাঁদ টাদ সব কিছু মিলিয়ে রোম্যান্টিক হয়ে যাচ্ছে পরিবেশটা। তো এই ফাঁকে তাহলে আমিও চট করে একটা ছোট্ট রোম্যান্টিক কবিতা পড়ে ফেলি না কেন, এবং আশা করছি এই ব্যর্থ আবৃত্তি আপনি ক্ষমা সুন্দর গানে শুনবেন। আর তারপরে এই গানটা প্লে করছি, এটা হচ্ছে আবুল হাসানের আরেকটা কবিতা, ইন্টারেস্টিং নাম, শীতে ভালোবাসা পদ্ধতি। কনক, তুমি শীতে এবার কার্ডিগানটা পুরো কেমন, আমাকে তুমি শিখিয়ে দিও লাল ছুটো সেই পাখির নাম। কনক, আমরা এবার শীতে নদীর তীরে হো হো হাসবো, সন্ধ্যাবেলা তোমার চুলে শিশির ভরে রাখবো লক্ষ্মী, তোমার অনামিকায় কামড় দিয়ে আমি হঠাৎ আবার যা কি তুষ্টু, ওষ্ঠে তোমার ওষ্ঠ ছোবো সকালবেলায়, সূর্যোদয়ের কাছে কেবল শান্তি চাইব, বুঝলে কনক, তোমার মাথা ধরাও আমি এক চুমোতে সারিয়ে দেব। বৃষ্টি মনে হয় তোমার পায়ের পাতার শব্দ, পাতার শব্দকে মনে হয় তোমার গাড়ির আওয়াজ, আমি চক্ষু সজাগ করি, কান উৎকর্ণ, ইন্দ্রিয় অটুট, তুমি আসছো না, তুমি আসছো না, তোমার কত হাজার বছর লাগবে আসতে, জলের ভিতরে যেন পাথর এবং নুড়ি তোমার ভিতরে ভেসে থাকে, হাজার বছর প্রতীক্ষা তোমার, তুমি আসছো না, তুমি আসছো না, তোমার কত লক্ষ বছর লাগবে আসতে, আকাশের ভ্রু চমকে জল নামে, জল আয়ুষ্যতী, আমি জলের উপরে সাঁকো গোছগাছ করে বাঁধি, ধনুকে লাগাই তীর, মাঠের আলের কাদা ভেঙে দেই বীজ ধানে, ভ্রূণের মৌসুমে নারীরা সন্তানবতী লক্ষ্য দেই, যখন জীবন কোলে ফেলে দেয় অযত্নের আপন বিষয়, ভুলে যাওয়া স্মৃতি, পয়সা, দুঃখ, ধ্যান, মনস্ক জগৎ, আমি তুলে নেই যত্নে ওকে, তখন নাম দেই, পাল্টে দেই রূপ, বর্ণ, অভিজ্ঞান, অবিচল বস্তুর ধারণা, আমার স্পর্শে শূন্য উদ্যানের ঘ্রাণ জন্মের চার সম্পন্ন লাগে, লক্ষ্য দেই
ক্লেদ কুষ্ঠ ময়লা কালো জল, রূপের রুগ্নতা ফেলে আকাশ অমৃত নকশা, ফলবতী মাটি ও মানুষ। তবু তুমি আসছো না, তবু তুমি আসছো না, কেন আসছো না? কৃতিত্বে ধরেছে কীট, পরিস্থিতি পিঠ বাঁকা করে আজ নতমুখ। এখন তোমাকে ওরা ছুঁয়ে দেয় শাবলের ধারালো বর্ষায়, এখন তোমাকে দেখে ঠাট মারে মুখ বুদ্ধি, অক্ষম চিৎকার মৃত্যু, প্রতিবাদহীন জয়ধ্বনি। উলঙ্গ শিশুর মতো শুয়ে থাকা এই অন্ধ নিষ্ফলা নির্মাণ, এখন তোমাকে কত তুলে নেয় চলচ্চিত্র, ক্যাবিনেট, সবুজ মহল, রাজা আর রাজত্বের রঙ্গ টাকশাল। তবু তুমি আসছো না, তবু তুমি আসছো না, কেন আসছো না? অরণ্যে আপন মনে রুয়ে দেই ঘন বর্ষা, আমফলের চাকা খুপড়ে দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলি মহামারী। তাতে কত দিন বুনি, রৌদ্রে বুনি, শিল্প বুনি, সঞ্চরণ বুনি, প্রজ্ঞা যদি আমি তাতে ফলাই মনীষা। তবু তুমি আসছো না, তবু তুমি আসছো না, কেন আসছো না? লোহায় লোহিত বর্ণ মানুষের সাদা কালো বর্ণের বিভেদে যখন পালক খসে, অস্ত্রাঘাত যখন যুদ্ধের কালো লেখা ছলকে ছলকে ধরে অধপাত, সুন্দরের শ্রেষ্ঠ অপচয়, জলেও ডাঙ্কায় আমি বাঁধ দেই, শরীরে ঠেকাই বন্যা প্রাত, স্বপ্নের ভিতর স্বপ্নের বিদ্ধ করি আবার আমাকে। তবু তুমি আসছো না, তবু তুমি আসছো না, কেন আসছো না? আমি জানি না আবুল হাসান কবিতায় কার প্রতি এই কথাগুলো বলেছিলেন, তবু তুমি আসছো না, কেন আসছো না, কিন্তু আমি জানি আমাকে এভাবে বলতে হবে না। আমার বন্ধুরা আমার সাথেই আছে, কারণ চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাত্রির বিশেষ আয়োজন। আপনি সাথে আছেন এবং চেষ্টা করছি আপনার প্রহরটাকে আরেকটু রাঙিয়ে তুলতে গানের মাধ্যমে, এবং আরও কিছু সেগমেন্ট কিন্তু এখনো শুরু হয়নি, একটু পরে হয়তো হবে। একটু আগে শুনছিলাম যে গানটা নিয়ে কথা ছিল, দ্য ওয়াটসন ব্রাদার্সের গান আমার নতুন আমি, গানের কথাগুলো খুব সুন্দর। তার আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে রিকলের গান এতটা ভালোবাসি, এবং আরও বেশ কিছু বন্ধু আমাকে SMS পাঠিয়েছেন। তার মধ্যে হচ্ছেন ফাবি আমাকে জানিয়েছেন অনেকদিন পর জয়েন করলেন, এবং স্টারশিপের গান শুনতে চান, নাথিংস গনা স্টপ আস। এবং জয়শ্রী আমাকে জানিয়েছেন যে একটা অন্যরকম SMS, একটা দার্শনিক SMS, সেটা হচ্ছে যে আসলে বেশি কিছু আশা করলেই ভুল কিনা, এরকম একটা কিছু কথা আমার। এবং বাইরে কোথায় কোথায়, আচ্ছা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি মাঝে মাঝে আমার পরিচিত কাছের মানুষদেরকেও বলি, তোমাকেও সেটা বলছি, যে আসলে আমরা সুখের সন্ধান করি বাইরে, এখানে সেখানে হলে, ওটা পেলে, ওটা করলে, ওখানে যেতে পারলে, ওই সাফল্যে পৌঁছাতে পারলে তাহলে আমি সুখী হব, শান্তি পাবো। এরকম বাইরের অনেক কিছুতে আমরা লক্ষ্য অভিষ্ট করি, নিবিষ্ট রাখি আমাদের দৃষ্টি শুধু বাইরেই। কিন্তু আমার কাছে মনে হয়, আমি কোন বইয়ে পড়েছিলাম এবং ঠিক এটা আমার মনে পড়ছে না, কিন্তু আমার সেই যে মনের মধ্যে ঢুকে গেল, এবং তার সাথে আমি একমত, এবং আমিও তাই বিশ্বাস করি, আসলে সুখ বাইরের এই কোনো কিছুতে থাকে না, সুখ থাকে নিজস্ব মনের ভেতরে। এবং আলোর একটা ধর্ম আছে না, যে আসলে আমরা কোনো বস্তু কেন দেখি এই কারণে, যখন ওই বস্তুর উপরে কোনো একটা বস্তুর উপরে আলো পড়ে এবং সেই আলোটা ওই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখনই আমরা সেই বস্তুটাকে দেখি, আদারওয়াইজ আমরা দেখি না। তো এই ধর্মের মধ্যে আমার কাছে এটাকে মনে হয় যে ভেতরে থাকে, এবং সেটা যখন প্রতিফলিত হয়ে অন্য একটা বস্তু, অন্য কোনো কিছুতে প্রতিফলিত হয়ে আবার ধরা দেয়, তখনই আমরা সুখ অনুভব করি। কিন্তু উৎসটা, সুখের অস্তিত্বটা আসলে আমার কাছে মনে হয় নিজের মনের ভেতরে। বাইরের ওটা কিনলে, ওটা পেলে, ওটা হাতের মুঠোয় পেলে, ওটা পাওয়া গেলে, ওই লক্ষ্যে পৌঁছাতে পারলে, ওই সবের পেছনে দৌড়িয়ে সেটাকে মোহগ্রস্ত হয়ে তাকে পেলে, আমার কাছে মনে হয় সুখ বহিরঙ্গে থাকে না, অন্তরঙ্গে থাকে। নিজের মনের শান্তি নিজের মনের ভেতরেই থাকে, বাইরের ওই সব কিছু আসলে শুধুমাত্র একটা মোহগ্রস্ততার ভেতরে ডুবিয়ে আরও শুধুই সেই আলেয়ার মতো শুধু আপনাকে একটা মরিচিকানের পেছনে, প্রহেলিকার পেছনে ঘুরিয়ে বেড়াবে। কিন্তু সুখ খুঁজতে হয় নিজের মনের ভেতরে, নিজের সত্তার ভেতরে আলো ফেলে। আমি জানি না একমত হবে কিনা কেউ আমার সাথে, তবে আমার কাছে এটা মনে হয়। জেনিফার আমাকে জানিয়েছে যে আজকে তার গুলটু কিউট ফ্রেন্ড রাফির জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ রাফি। সাইক আমাকে জানিয়েছে ধানমন্ডি থেকে যে আগামীকালকে তার 18th বার্থডে, সো হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড অন ইউর 18th বার্থডে। ফাহিম মগবাজার থেকে আমাকে জানিয়েছেন যে মুভি অফ দ্য উইক সেগমেন্ট আজকে করার জন্য প্লিজ করতেই হবে। আর নাবিহা আমাকে জানিয়েছেন যে অনেক খুঁজে টুজে অবশ্যই নাকি পেলেন, আমি এখন শনিবার রাত 11 থেকে 2 পর্যন্ত এই সময়টাতেই থাকি। আর এখন একটা গান প্লে করবো, তবে তার আগে একটা মনে করিয়ে দিই, যদি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু উৎসর্গ করতে চান, কোনো গান কিংবা কোনো কথা অথবা নিজের ভাবনা শেয়ার করতে চান, প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। অ্যান্ড নাও ইটস টাইম টু হিয়ার বন্ধ, এবং এটা হচ্ছে ইটস মাই লাইফ, তবে রকিং ভার্সন বা মূল ভার্সনটা প্লে করছি না। এটা হচ্ছে আসলে বন জোভির ইটস মাই লাইফ গানের একটা অন্যরকম ভার্সন, এবং এটা হচ্ছে পিয়ানোর সাথে, শুধুমাত্র পিয়ানো ইউজ করে একটা অনেক সফট একটা ব্যালাড ফ্লেভার দেওয়া হয়েছে, এবং সেই ভার্সনটাই শুনছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন।
Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। শুনছিলাম একটু আগে যে গান, সেটা হচ্ছে কার গান? বাপ্পা মজুমদারের গান আমি জানি আমার প্রতি আছে তোমার অনেক অভিযোগ, তারপর আমি তোমার কিন্তু আসতে হবে ঘুরে ফিরে এখানেই। এরকম একটা মিনিং এর গান ছিল এবং তার আগে ছিল বন জফের গান ইটস মাই লাইফের ব্যালাড ভার্সনটা। আর আপনি জেনে গেছে 3G ইন্টারনেট অভিজ্ঞতা নিয়ে এসেছে গ্রামীণ ফোন। কেউ ভাবছেন আজ নেব, কেউ ভাবছেন কাল নেব। চমক হচ্ছে গ্রামীণ ফোন মাত্র 400 টাকায় প্রমোশনাল অফার নিয়ে এলো 512 kbps এ 2GB স্ট্যান্ডার্ড প্যাক। অ্যাক্টিভেট করতে জাস্ট ডায়াল করুন *500 *56#। আর যুক্ত হয়ে যান দেশের সবচেয়ে শক্তিশালী 3G দুনিয়ার সাথে। ও হ্যাঁ, ব্রাউজ করার আগে চেক করে নিন আপনি 3G কাভারেজের ভেতরে আছেন কিনা। এর মধ্যে ঢাকার বসুন্ধরা, বারিধারা, গুলশান, বনানী ও চিটাগাং 3G কাভারেজে চলে এসেছে এবং খুব শীঘ্রই ছড়িয়ে যাবে সারা দেশে। এবার আপনার পালা, ইচ্ছে হলেই চলো বহুদূর। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com। আর এখন কিন্তু সময় হয়ে গেছে অন্য কিছুর। FM লাইব্রেরি। সবাইকে স্বাগত জানাচ্ছি FM লাইব্রেরি সেগমেন্টে। এবং গত কয়েকদিন ধরেই এই সেগমেন্টটাতে আমি হুমায়ুন আহমেদের গল্প পড়ছি। আজকে অবশ্যই পড়বো। আজকে আরও বেশি পড়া উচিত এই কারণে যে গত 13 নভেম্বর ছিল হুমায়ুন আহমেদের জন্মদিন, 65তম জন্মদিন। শ্রদ্ধা জানাচ্ছি মানুষটার প্রতি এবং বাংলা সাহিত্যে যার অনেক অবদান, তার প্রতি আরেকবার শ্রদ্ধা জানিয়ে আজকে তার একটা গল্প পড়বো। এবং এই গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। গল্পটা হচ্ছে সাদা গাড়ি। আসলে জীবনের সৌন্দর্য বা ভালোবাসার সৌন্দর্য হয়তো আসলে আমরা যারা সাহা অবস্থায় থাকি তারা বুঝে উঠতে না পারলেও ঠিক বাইরে অন্য একটা প্রতিকূল পরিস্থিতি থেকে যদি আলো ফেলে সেটার উপরে দেখা হয়, এটা আসলে আমরা কতটা সুখী বা আমরা আসলে চারপাশে কি প্রগাঢ় আনন্দ নিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না, বা আসলে জীবনের সৌন্দর্যটা অনেক গভীরভাবে বোঝার জন্য আমার কাছে মনে হয় গল্পটা অনেক বেশি হেল্প করতে পারে যদি না বুঝতে পারেন। গল্পটা হচ্ছে আসলে একটা খুব অস্বাভাবিক অন্যরকম একটা ছেলেকে নিয়ে, যে হয়তো স্বাভাবিক এই সময়ের তরুণরা বা যুবকরা যেরকম হয় সেরকম একদমই না, একেবারেই ব্যতিক্রমধর্মী। এবং সেরকম ব্যতিক্রমধর্মী হবার তার একটা যুক্তিসঙ্গত কারণও অবশ্য আছে। যাই হোক, গল্পটা আমি শুরু করছি, তাহলে বুঝতে পারবেন। শুরুই, আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গে আমার ঘুরে ফিরে দেখা হয়। হয়তো খুব জমিয়ে গল্প করছি, কাজের ছেলেটি এসে বলল, কে জানি আইসে আপনার এই বুলায়। বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল, এখন নেই। তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে, আরে আরে কি খবর, তারপর কেমন চলছে। একসময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তোকারি করতাম, এখন দূরত্ব রাখার জন্য ভাব বাচ্চে কথা বলতে হয়। বাংলা ভাষায় ভাব বাচ্চা খুব উন্নত নয়, দীর্ঘ সময় কথা চালানো যায় না। আজকে ব্যাপারটাই ধরা যাক। আড্ডা জমে উঠেছে, বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে। এমন সময় কাজের ছেলেটা এসে বললো, আমাকে কে নাকি ডাকছে, বেরিয়ে। আমি হাসি মুখে বললাম, বাইরে কেন, ভেতরে এসে বসুন। সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো। আসুন ভেতরে। না না ঠিক আছে, আমার কয়েকজন বন্ধু বান্ধব এসছে, গল্পগুজব হচ্ছে, আসুন পরিচয় করিয়ে দিই। অন্য আরেকদিন আসবো, আজ অসুবিধা কিসের, আসুন ভেতরে। সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকলো। পুরুষ মানুষদের লজ্জা এমন লাল হতে কখনই, নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম। ভেতরে তখন তুমুল উত্তেজনা। আজিজ ফজলুকে জিজ্ঞেস করছে, ধুলি বানান কর দেখি, রস্য উকার না দীর্ঘ উকার। রাগের চোটে ফজলু তোতলাচ্ছে, ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে, বিশ্রী অবস্থা। সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছল এবং মৃদুস্বরে বলল, আজ যাই, অন্য আরেকদিন আসবো। বসুন না, তার সঙ্গে তাস খেলতে পারেন তো। জি না, আজ আমি যাই, আজ আমার একটা কাজ আছে। আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মুস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিংয়ের মতো হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল। আমাদের বয়সে একটা ছেলের জন্য এতটা আয়োজন আছে ভাবাই যায় না। আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খচখচ করতে লাগলো। সাব্বিরের সঙ্গে পরিচয় সূত্রটা এরকম, পুরোনা পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে। পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে। চারদিকে দারুণ ব্যস্ততা। কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না, সবাই ছুটছে। ট্রাকওয়ালা, বাসওয়ালাদের ঝামেলা। একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে। ব্যাপারটা গুজব হবারই কথা, তবে সাবধানে মান নেই। দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা একটা ছেলে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে। আমি গিয়ে তাকে টেনে তুললাম। সে বিড়বিড় করে বলল, চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না, আমার মায়োপিয়া, চোখের পাওয়ার 6 ডায়োপ্টার। চশমার একটা কাঁচ খুলে পড়ে গিয়েছিল। এক কাছে করে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাঁ হাত শক্ত করে ধরে রাখলো। সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব। কোনো পুরুষ মানুষের চেহারা এমন মেয়েদের মতো হয় আমার জানা ছিল না। কাঁচবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পরানো, কিশোরীদের মতো ছোট্ট চিবুক। আমি বললাম, আপনি কি করেন? ইংরেজিতে এমএ পরীক্ষা দেব। তাই নাকি? গত বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল, দেইনি। আমার হার্টের অসুখ, হার্টবিটের রিদমে গন্ডগোল আছে।
চিকিৎসা করছেন তো? এর কোনো চিকিৎসা নেই। এই বলেই সে ফ্যাকাশেভাবে হাসতে লাগলো। আমি সিগারেট বের করলাম। নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। নিকোটিন হার্টের মাসলে ক্ষতি করে, ফাইবারগুলি শক্ত করে দেয়। এত সব জানলেন কি করে? আমার মা ডাক্তার। নিউজ কার্টনে যে বাড়ির সামনে রিক্সা থামলো সেটা একটা হুলস্থুল ব্যাপার। আমরা রিক্সা থেকে নামতেই চারদিকে ছোটাছুটি পড়ে গেল। সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন, কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে? আর বেরুলে যখন কেন গাড়ি নিলে না? সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসছিল। অভিমানী স্বরে বললেন, কেন তুমি আমাদের কষ্ট দাও? আর যাব না মা, তোমার দুর্বল হার্ট, যে কোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন? মা, আর যাব না। এই ছেলেটাই হচ্ছে সাব্বির। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন যাকে নিয়ে এত গল্প। সাব্বির হচ্ছে তার নাম, এবং একদম অদ্ভুত। কোনো ছেলে, কোনো তরুণ, যেটা আগেই বলেছিলাম, বা কোনো যুবক এরকম হয়তো মেয়েলি হয় না, বা দেখতে স্বভাব চরিত্রে কথাবার্তা একদম একেবারে নাজুক, মানে একদম লাজুক লতার মতো নাজুক, বা ফুদিলে উড়ে যাবে এরকম, মানে একেবারেই বেমানান একজন তরুণ বা যুবকের পক্ষে। এবং আসল কারণটা জানা গেল যে আসলে সে তার হার্টের হৃদমে গন্ডগোল, এবং যে চোখের যে অসুখের কোনো চিকিৎসা নেই বলে সে জানালো, তার মানে অবশ্যই একটাই পরিণতি, তুই এক সময় হয়তো হবে। এবং সে খুব বিত্তশালী পরিবারের ছেলে, এবং তার জন্য একটা অনেক সাদা প্রকাণ্ড একটা গাড়ি এবং একজন মুস্কো জওয়ান ড্রাইভার সবসময় তার সাথে থাকে। এবং বোঝাই যাচ্ছে যে বাড়িটার সামনে সাব্বিরকে পৌঁছে দিতে আসলো এই গল্পে যে লেখক বা যিনি বলছেন তিনি, এবং একটা প্রকাণ্ড আলিশান বাড়ি, রাজপ্রাসাদের মতো, বোঝাই যাচ্ছে যে অনেক বিত্তশালী পরিবারের ছেলে। কিন্তু এবং সেজন্যই হয়তো অনেক ভালো চিকিৎসা দিয়ে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে, বাট হয়তো খুব বেশি দিন হয়তো রাখা যাবে না, বা আলটিমেটলি এর কোনো চিকিৎসা নেই, এবং একটা নিশ্চিত মৃত্যু সম্ভাবনা সামনে দাঁড়িয়ে হয়তো। এবং এই কারণে হয়তো তার বাবা মা একেবারে ঘর থেকে বেরোতে দেয় না, অন্যদের সাথে মিশতে দেয় না, কোথাও যেতে দেয় না, এবং এই কারণেই হয়তো সে আসলে এই বয়সে, এই ইংরেজিতে এমএ পড়ছে, এত ম্যাচিউর স্টেজে এসেও সে হয়তো অনেক বেশি নার্ভাস, অস্বাভাবিক, হয়তো কারোর সাথে সহজ হতে পারে না, মিশতে পারে না, এবং একটা কিছুটা হয়তো লাজুক এবং কিছুটা হয়তো মেয়েলিপনাও আছে তার মধ্যে। কারণ তার পরিবার থেকে ওভাবেই তাকে রাখা হয়েছে যে সে যেহেতু মৃত্যু পথযাত্রী, এবং এজন্য একটু ঝুঁকি নিয়ে তো তার বাবা মা রাজি না। এজন্য তার প্রত্যেকটা স্টেপ হয়তো বাবা মা তীক্ষ্ণ নজরদারির ভেতরে তাকে কাটাতে হয়। সে কোথাও যেতে পারে না, কারোর সাথে মিশতে পারে না, মানে সহজ স্বাভাবিক জীবন যেরকম থাকে সেরকম জীবন থেকে সে একেবারেই বঞ্চিত। এবং এজন্যই হয়তো সাব্বির ছেলেটা হয়তো এরকম। এটা হচ্ছে আমরা গল্পের শুরু থেকে বুঝলাম। তো আবার একটু পর্যায়ে চলে যায়, যখন সাব্বিরকে পৌঁছে দিতে গেল প্রথম দিন যেভাবে পরিচয় হলো। রাত 8টার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না। সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির। আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনিয়ে আসার জন্য একজন লোক চলল আমার সঙ্গে। ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না, এই জন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হলো। সাব্বির বাবা আবার নিষেধ অগ্রাহ্যকে গিয়ে দিতে এলো গেট পর্যন্ত। নিচু স্বরে বলল, বাবা মা আমার জন্য খুব ব্যস্ত, একটা মাত্র ছেলে তো। আপনি একাই নাকি? জি, 5 ভাই বোন ছিলাম আমরা, এখন আছি আমি একা। বাকিরা কোথায়? সবাই মারা গেছে। আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না। আমার এক চাচা ছিলেন, তারও 4 ছেলে মেয়ে ছিল, সবাই 30 হবার আগেই মারা গেছে। বলেন কি? জি, আমিও বাঁচবো না। আর এসব কি বলছেন আপনি? জি, সত্যি কথাই বলছি। দেখেন না, হার্টের অসুখ হয়ে গেল। আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো। পাশ করবার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছি। ব্যাংক, ট্রাভেল এজেন্সি, নাইট কলেজে পার্ট টাইম টিচার। একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে। ছুটি ছাটার দিনে তাস টাস খেলি, মাঝে মাঝে পরিমলদের বাড়িতে ভিসিআর দেখি, এবং প্রায় প্রতিদিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে, কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে। তাতে অসুবিধা হয় না কিছু। আবার যখন দেখা হয় পুরনো কথা আর মনে থাকে না। বিয়ে করার আগ পর্যন্ত এই সময়টা বেশ ভালো। চায়ের দোকানে বসে বিস্বাদ চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড় সুখের। ফজলুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশ আহত করে। এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির। তাদের গাড়ি মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায়। সাব্বির লজ্জা লাল হয়ে বলে, চা খাচ্ছিলেন সবাই মিলে? আড্ডা দিচ্ছি, আসুন না। জি না, আমি চা খাই না। চা না খেলে না খাবেন, বসে গল্প করুন। আরেকদিন আসবো, আজ একটু কাজ আছে। কাজ থাকলে চলে গেলেই হয় তা না, অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বিরক্তিতে আমার গা জ্বলে যায়, তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয়। কি নিয়ে এত গল্প করেন আপনারা? গল্প করার টপিকের অভাব আছে নাকি? রাজনীতি, মেয়ে মানুষ, সিনেমা, প্রেম, এসে শুনুন না। শুনতে না ছেলে বলুন। কি বলবো? প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন? সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল, মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি। বলেন কি? জি সত্যি, আমি একাই থাকি। মেয়েদের সঙ্গে মেশা আমার মা পছন্দ করেন না। আমার হার্টের অসুখ। তাতে কি? মানে এক্সাইটমেন্টে হৃদমে গন্ডগোল হয়, মেজর প্রবলেম হতে পারে। আমি ঝামেলা মুক্ত হওয়ার জন্য বলি, আজ তাহলে যান, রোদ লাগছে। সাব্বির তবু যায় না, দাঁড়িয়ে থাকে। তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার। কুৎসিত ব্যাপার। মেয়েলি চেহারার এই যুবকের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই। এর সঙ্গে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না। আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্য নানা রকম কৌশল করি। ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই বাসায় নেই, কখন ফিরবে তারও ঠিক নেই।
কোনো দিন নিজে গিয়ে বলি আমি এক্ষুনি বেরোবো, হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাওয়ার কথা, আজ তো কথা বলতে পারছি না, আসুন হাসপাতালে পৌঁছে দেই। কোন হাসপাতাল? না না, তার দরকার নেই, আমার কোনো অসুবিধা হবে না, আসুন না। মহা বিরক্তিকর ব্যাপার, রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলে মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে, মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না, কথা বলবে এমন ভালো মানুষের মতো যে না, আবার সহ্যও করা যাবে না। রাস্তায় বেরোলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে, এই বুঝে দেখা হলো। অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলুর সঙ্গে থাকলে। নীলু তার কারণ বুঝতে পারে না, সে বিরক্ত হয়ে বলে এরকম করো কেন, দেখা হলে কি হবে, আমরা তো ভদ্রলোককে দেখতে ইচ্ছা করে আমার। একদিন অবশ্যই দেখা হলো, হেঁটে হেঁটে আসছি, হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল। গাড়ির ভেতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম। সারাক্ষণই ভয় করতে লাগলো এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে, লাজুক গলায় বলবে কোথায় যাবেন বলুন, নামিয়ে দিই। সেরকম কিছু ঘটলো না। নীলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা নিলে কেন? আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সা চড়তে আমার ভালো লাগে না। বিকেলটা আমার চমৎকার কাটলো, দুজনে খুব ঘুরলাম। সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। নীলু সারাক্ষণই বলল ইস, বাসা সবাই দুশ্চিন্তা করছে, তবু উঠবার কোনো তাড়া দেখালো না। নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি আমার জন্য অপেক্ষা করছে। আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার? কোনো ব্যাপার না, এমনি এলাম, দিন এলে তো আপনাকে পাওয়া যায় না। কোনো বিশেষ কাজে এসছেন না শুধু গল্প করবার জন্যে? আপনাদের দুজনকে আজ দেখলাম, বড় ভালো লাগলো, সেটা বলবার জন্যে। সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল। আমাকে আর নীলুকে দেখেছেন বুঝি? জি, বড় ভালো লাগলো। আমি একবার ভাবলাম এগিয়ে কি বলি, কোথায় যাবেন বলুন পৌঁছে দিই, আপনারা আবার কি মনে করেন এই ভেবে গেলাম না। আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম। সাব্বির মৃদুস্বরে বলল আমি অবশ্যই আপনাদের পেছনে পেছনে গিয়েছি। তাই নাকি? জি, ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো। তারপর ফলো করলেন? জি, শাহবাগ পর্যন্ত। তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারলো না। আপনি কি রাগ করেছেন? না, আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল, কি সুখী সুখী লাগছিল, আমার মনে উচিত। আপনি রাগ করেননি তো? আমি ঠান্ডা স্বরে বললাম না, রাগ করিনি। রাত অনেক হয়ে গেছে, এখন বাসায় জানো তো আপনার মা আবার রাগ করবেন। জি, তা ঠিক। সাব্বির চলে গেল, কিন্তু আমার বিরক্তি সীমা রইল না। লোকটি কি নির্বোধ না অন্য কিছু? আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো, এরকম ঘটনা আবার ঘটবে। ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে, তাহলে আবারও তার সাদা গাড়ি আসবে পেছনে পেছনে। কি অসহ্য অবস্থা! ঘটলও তাই। দিন সাতেক পর সাব্বির এসে হাসি মুখে বলল আপনারা কি বুধবার বিকালে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন? মনে নেই? আপনার পরনে ছিল একটা চেকচেক শার্ট, আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর, হাতে একটা চটের ব্যাগ, মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। আমি কিন্তু ফুচকা খাওয়ার পর থেকেই ঠিক কাটায় কাটায় 1 ঘন্টা আপনাদের ফলো করেছি। তাই নাকি? জি, এত ভালো লাগছিল আমার। ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না এমনভাবে তাদের ফলো করো। আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছেন, কিন্তু কিছু বুঝতে পারেননি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলুর সঙ্গে অন্যমনস্ক থাকি। সাব্বির গভীর আগ্রহে বলল আচ্ছা, এলিফ্যান্ট রোডের ওই দোকান থেকে কি কিনলেন আপনারা? আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই। না না, তার কোনো দরকার নেই, আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে। কিরকম অদ্ভুত সুখী সুখী চেহারা। জানেন, আমি মাকে আপনাদের কথা বলেছি। ভালো করেছেন। আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পেছনে যাই, আপনি রাগ করেন না তো? আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম। একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে, এটা ভাবতেই মন শক্ত হয়ে যায়। সাব্বির বসে আছে আমার সামনে, তার ফর্সা কিশোরীদের মতো মুখ, উত্তেজনার ছাপ মুখে, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ চকচক করছে, বোধহয় কেঁদেই ফেলবে। সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো? সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা। আর কখনো সে আমার কাছে আসেনি। হয়তো শরীর খুব বেশি খারাপ, ঘর থেকে বেরোতে পারছে না, কিংবা গিয়েছে বাইরে, কিংবা অন্য কিছু। গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছা কখনো হয়নি। সাব্বির আর কখনো আসেনি, কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের। যখনই নীলু মজার একটা কিছু বলছে, কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছা হয়েছে, তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশপাশে কোথাও আছে। এর হাত থেকে আমাদের মুক্তি নেই। নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি। যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয়, কিন্তু তার জন্যেও আমি প্রচণ্ড ভালোবাসা অনুভব করি। বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায়, বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয়, আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে। তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে। চশমা পরা অসুস্থ যুবক ভুরু কুচকে ভাবছে মানুষ এত সুখী কেন? এভাবেই শেষ হয় সাদা গাড়ি গল্পটা। আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের সব সময় অবস্থাটা আমরা সবসময় বুঝতে কতটা ভালো আছি, কতটা আনন্দে আছি, বা কতটা সৌভাগ্যবান আমরা এই অদ্ভুত সুন্দর একটা জীবন পেয়ে, সবকিছু সুস্থ স্বাভাবিক। হয়তো খুব প্রিয় একটা পরিবার আছে, অসাধারণ কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে
চমৎকার কিছু মুহূর্ত কাটে আড্ডায়, ঘোরাফেরা করে, কখনো তর্ক করে, কখনো ঝগড়া করে, ঠিক এই যিনি নিজের বর্ণনা করছেন তার মতো। এবং ফ্রেন্ডদের মধ্যে হাতাহাতি হয়, ঝগড়া হয়, আবার সব ঠিক হয়ে যায়। এবং বলেছেন যে ওই সময়টা খুব সুখে ছিল এবং চায়ের দোকানে বসে বিশ্বাস চায় চুমুক দিয়ে মনে হয় জীবনটা বড় অপূর্ব। এরকম সত্যি অনেক হয়তো অদ্ভুত সুন্দর মুহূর্ত আমাদের আসে, চারপাশে সবাইকে নিয়ে আমরা অনেক বেশি সুখী। নীলু নামের একজনও হয়তো সব অনেকের আছে এবং তাকে নিয়ে একেবারে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে, রিক্সায় পাশাপাশি ঘুরতে ঘুরতে, বা কখনো তার সাথে রাস্তায় বসে কোনো পড়ন্ত বিকেলে হাঁটতে, অথবা কোথাও বসে ফুচকা খেতে খেতে, এভাবে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত কেটে যায়। হয়তো সবসময় বুঝতেও পারি না কতটা সুখটা ভালো আছি, কিন্তু ঠিক জীবনের প্রতি বা জীবন আসলে দুহাত ঢেলে কতটা ঐশ্বর্য আমাদেরকে দিচ্ছে হয়তো আমরা বুঝতে পারি না। কিন্তু ঠিক একেবারেই অদ্ভুত অস্বাভাবিক অবস্থার একটা মানুষ, ঠিক এই গল্পের যার নাম ছিল সাব্বির, যে অনেক বিত্তশালী পরিবারের সন্তান, কিন্তু একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং হয়তো আর বেশি দিন তার আয়ু নেই। এবং তার কাছে জীবনের প্রতি যে অগাধ মায়া, এবং সে কোথাও মিশতে পারে না কারোর সাথে, কারণ তার পরিবার থেকে একেবারেই খুব স্ট্রিক্টভাবে তার প্রত্যেকটা পদক্ষেপ মনিটরিং করা হয় এবং মুস্কো জোয়ান এক ড্রাইভার সবসময় তার সাথে থাকে। এবং পান থেকে চুন খসলেই যে হয়তো সেই বাড়িতে মানে একেবারে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়, কারণ যে ছেলেটা এত অসুস্থ এবং হয়তো বেশি দিন বাঁচবে না, এটাও স্বাভাবিক। তার বাবা মা তার প্রত্যেকটা পদক্ষেপেই কড়া নজর রাখবেন, এবং যার কারণে স্বাভাবিক জীবন থেকে সে বঞ্চিত। তার কোনো বন্ধু নেই, কোনো প্রাণ খুলে কথা বলার কেউ নেই, এবং স্বাভাবিক কোনো জীবনযাত্রাও তার নেই। তার বন্ধুদের সাথে এভাবে এভাবে বন্ধুদের মিলমিশ হয়ে আবার একদম সবকিছু ঠিক হয়ে যাওয়া, তাদের সাথে অসাধারণ কিছু সময় পার করা, চায়ের দোকানে বসে চা খেয়ে সিগারেটের টান দিয়ে একটা অন্যরকম আনন্দ অনুভব করা, অথবা কোনো পরন্ত বিকেলে কোনো তরুণীর হাত ধরে হেঁটে যাওয়া, বা রিক্সায় বসে পাশাপাশি ঘোরা, কোনো বৃষ্টির ভেতর তার সাথে ভেজা, এই অদ্ভুত সুন্দর মুহূর্তগুলো তার আসেনি। এবং সে হয়তো কখনো কোনো তরুণীর সামনাসামনি বসে কথাও বলেনি, যেটা সে বলল, কারণ তার বাসা থেকে প্রত্যেকটা পদক্ষেপ, যেটা বললাম, একেবারে তীক্ষ্ণ নজরদারির ভেতরে রাখা হয়। তাই সত্যিকার অর্থে জীবন সে পায়নি। জীবনের আনন্দ, জীবনের প্রত্যেকটা ছোটোখাটো ছোট ছোট টুকরো, হাসি, কান্না, গল্প, স্বাভাবিক যে আমাদের জীবনের আনন্দ, বেদনার কাব্য, সেগুলো কখনো তাকে ছুঁয়ে যায়নি। একটা অন্যরকম অস্বাভাবিক এবং অস্বস্তিকর দমবন্ধ একটা পরিবেশে সে তার এই ক্ষণস্থায়ী জীবনের শেষ দিনগুলো হয়তো পার করছে। এখানে কোনো স্বাধীনতা নেই, যেখানে নিজের ইচ্ছা বলে কিছু নেই, যেখানে নিজের স্বাধীনতা বা নিজের ইচ্ছার পূর্ণতা অথবা তৃপ্তি অতৃপ্তি, চাওয়া না চাওয়া পাওয়া, কোনো কিছুরই হয়তো হিসাব মেলে না, এবং একেবারেই অস্বাভাবিক একটা অবস্থায় সে কাটাচ্ছে। ঠিক এমন সময় সাব্বিরের পরিচয় হলো হঠাৎ করে ঘটনাক্রমে এই যুবকের সাথে, নীলু নামের একজন প্রেমিকা যার আছে, যার সাথে সে পরন্ত বিকেলে কিছু অসাধারণ মুহূর্ত কাটায়, কখনো পথ হেঁটে, কখনো রিক্সায় ঘুরে, কখনো একসাথে খেতে বসে। এবং এই মানুষের তাদের সাথে পরিচয় হয়ে সাব্বির দেখতে পায় আসলে সে যে জীবনের খোঁজ কোনোদিন পায়নি, এবং যে জীবনের হাসি, কান্না, রং, ভালোবাসার তীব্র আনন্দ, এগুলো তাকে কখনো স্পর্শ করেনি, এবং জীবনের এই অদ্ভুত সৌন্দর্যের দিকটা সে কখনো বুঝতে পারেনি, এবং তাকে বুঝতে দেয়া হয়নি তার এই অস্বাভাবিক শারীরিক অবস্থার কারণে। হঠাৎ করে এই যুবকের সাথে পরিচয় হয়ে সে অসুস্থ ব্যক্তি, সে অস্বাভাবিক ছেলেটা সাব্বির জীবনের এক তীব্র আনন্দের উৎসের খোঁজ পেয়ে যায়, এবং সে অদ্ভুত বিস্ময় নিয়ে লক্ষ্য করে দূর থেকে যখন সেই গল্পের কথক এবং নীলু নামের সেই তরুণী দুজনে পাশাপাশি হেঁটে যায়, এবং ভালোবাসাবাসিতে তীব্রভাবে মত্ত দুজন তরুণ তরুণী নিজেদের মধ্যে একেবারে ডুবে থেকে পাশাপাশি হাতে হাত ধরে হেঁটে যায়, কিংবা কখনো হুট ফেলে বৃষ্টির মধ্যে রিক্সায় ঘুরে বেড়ায়, অথবা এই যে দুজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসছে, এর ভেতরে সে এক অবাকন্য বিস্ময় নিয়ে এক তীব্র সৌন্দর্য আবিষ্কার করে, জীবনে বেঁচে থাকার আনন্দ, ভালোবাসার আনন্দ, এবং সেজন্য সে বারবার তাদেরকে ফলো করে। সে বুঝতে পারে এটা খুব অন্যায় হচ্ছে, কাউকে ভাবে পিছন থেকে ফলো করা, অনধিকার চর্চা করে এবং তাদের প্রাইভেসিভাবে সে বুঝতে পারে যে খুব খারাপ কাজ হচ্ছে। কিন্তু আসলে হঠাৎ করেই তার যে হয়তো 25-26 বছরের এই তরুণ জীবনের সুন্দর দিকটা যার সামনে কখনো উন্মোচিত হয়নি, হঠাৎ করে সেই অদ্ভুত সুন্দর দিকটা উন্মোচিত হয়ে তার চোখ ধাঁধিয়ে দেয়, এবং সে একেবারেই দিশেহারা হয়ে যায় জীবনের এই প্রবল সৌন্দর্য দেখে। তাই সে কাজটা ঠিক হচ্ছে না ভাবার এটা বোঝার পরেও দূর থেকে সে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ফলো করে যায় সেই গল্পের কথক এবং তার প্রেমিকাকে, এবং তাদেরকে দেখতেই শুধু তার ভালো লাগে। এবং তাদেরকে ওই যে সে একটা কথা সে বারবার বলে যে আপনাদেরকে দেখতে আমার খুব ভালো লাগে, কি অদ্ভুত সুখী সুখী মনে হয় আপনাদেরকে। যদিও তার নিজের জীবনে এরকম কোনো মুহূর্ত আসেনি এবং আসার সম্ভাবনাও নেই, নিজের সেই অতৃপ্ত বাসনা, সেই অতৃপ্ত জীবনের প্রতি আকাঙ্ক্ষা এবং একটা প্রবল হাহাকার, তার একটা অন্যরকম পূর্ণতা সে খুঁজে পায় অন্যের জীবনে, অন্য এক প্রেমিক প্রেমিকা যুগলের মধ্যে, অন্য দুজন মানুষের মধ্যে। সে খুঁজে ফিরে আবিষ্কার করে নিজের জীবনে যে হয়নি, কখনো হবেও না হয়তো, সেই অতৃপ্ত ছোট ছোট ভালোবাসার তীব্র রঙের আচ্ছাদনে ডুবে থাকা মুহূর্তগুলো। এবং তাই সে দূর থেকে একটা অদ্ভুত সাদা গাড়ির ভেতরে থেকে একটা অন্যরকম বিস্ময় নিয়ে, মুগ্ধতা নিয়ে, সেই সাথে হয়তো প্রচণ্ড দুঃখবোধ নিয়ে, যেরকম মুহূর্ত তার কখনো আসেনি বা আসবেও না, দূর থেকে সে শুধু এক লক্ষ্য করে যায় এবং ফলো করে যায় তাদেরকে। এবং এটাই হয়তো তার অদ্ভুত একটা শান্তি দেয় জীবনের শেষ মুহূর্তগুলোতে, যে নিজে হয়তো পেল না বা কখনো পাবেও না, অন্তত শেষ মুহূর্তে সে জানতে পারলো, হয়তো কখনো জানাও হতো না এই যুবকের সাথে পরিচয় না হলে জীবন কত অদ্ভুত সুন্দর হতে পারে। একজন
অদ্ভুত মমতাময়ী মানবী এসে জীবনটাকে কতটা পাল্টে দিতে পারে। এবং দূর থেকে সহনটাকে মনে হয় এই যে দুজন মানুষ, একটা তরুণ আর একটা তরুণী, এই যে পাশাপাশি পথ হাঁটা, একজন আরেকজনকে ভালোবেসে তীব্রভাবে মত্ত হওয়া, নিজের মধ্যে ডুবে থাকা পুরো পৃথিবীকে একেবারে অবচেতনে ভুলিয়ে দিয়ে তার মধ্যে কি অদ্ভুত সৌন্দর্য থাকতে পারে। ভালোবাসার সৌন্দর্য, জীবনের সৌন্দর্য সে নতুন করে উপলব্ধি করে। এবং একটা সময় সে আর ফলো করেন এবং তার সাথে দেখা হয় না। হয়তো সেই যুবকটা, তার যে কটা দিন আয়ু ছিল, হয়তো সেই আয়ু শেষ হয়েছে, পরবারে হয়তো রওনা করে দিয়েছে এবং হয়তো সাদা গাড়িটা আছে, কিন্তু সেই মানুষটা, সেই সাব্বির হয়তো আর নেই। কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে শেষ মুহূর্তগুলোতে সে উপলব্ধি করে গেল এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে এবং বিস্ময় নিয়ে ভালোবাসার সৌন্দর্য এবং জীবনের সৌন্দর্য কতটা গভীর, কতটা তীব্র হতে পারে। তাই প্রবল বিষাদের পাশাপাশি হয়তো একটা আনন্দও তাকে ছুঁয়ে গিয়েছিল। দেখে যেতে পারলো ভালোবাসার জীবন কি অদ্ভুত মাহাত্ম্য আর সৌন্দর্যের হাতছানি দিয়ে আমাদেরকে ছুঁয়ে যায়। সেই যুবকটা বুঝেছিল সাব্বির, যার কিছুই করার ছিল না। আমরাও যেন বুঝি সত্যিকারের জীবনের সৌন্দর্য আর ভালোবাসার মাহাত্ম্য। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও 88.4 FM। আর শুনছিলাম একটু আগে তাহসানের গান দক্ষিণের জানালা, এবং তার আগে ছিল শাওনের গান, যেটা লিরিক্স লিখেছিলেন হুমায়ুন আহমেদ, এবং গানটা ছিল যদি মন কাঁদে তুমি চলে এসো একবার সাহেব। তার আগে ছিল এফএম লাইব্রেরি সেগমেন্ট, এবং যেখানে সাদা গাড়ি নামের একটা গল্প পড়লাম। আর আমাকে মনিকা জানিয়েছেন আত্মার ফ্রেন্ড জুলিয়েট নামের একজন ইউএসএতে চলে যাচ্ছে এবং এই জন্য তিনি একটু আপসেট, এবং তার প্রতি শুভকামনা জানিয়েছেন। এবং আর আমাকে সুজানা মতিঝিল থেকে জানিয়েছেন 14 নভেম্বর তার জন্মদিন ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। আবির জানিয়েছেন গত 11 নভেম্বর তার মোস্ট ফেভারিট অ্যাক্টর লিওনার্দো ডিক্যাপ্রিওর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ডিক্যাপ্রিও যে ফুটবল খেলার ভক্ত এটা আমি জানতাম না। সেদিন প্যারিস সেন্ট জার্মান এবং অ্যান্ডারলেক্টের একটা ম্যাচ ছিল, এবং সেটাতে গ্যালারিতে দেখা গেল ডিক্যাপ্রিও ফুটবল খেলা দেখছেন, ভালো লাগলো দেখে। আমি যেহেতু ফুটবল পছন্দ করি, যারা করে তাদেরকে লিখেছেন যে লিওনার্দো ডিক্যাপ্রিওকে নিয়ে তাকে নিয়ে কোনো একটা মুভি অফ দ্য উইকে তাকে ট্রিবিউট দিতে। এবং আমাকে এনিওয়ান ফ্রম এনিওয়্যার আমাকে জানিয়েছেন একসময় আমার কথাগুলো চাঁদকে শোনাতাম, চাঁদ শোনাতো তোমাকে, এখন জানালাতে চাঁদ আসে না, তাই কথাগুলো বাতাসে ভাসিয়ে দিলাম। প্লিজ প্লে লেডি ইন রেড বাই ক্রিস ডি বার্গ। তানজিলা লিখেছেন যে একলা পথের সঙ্গী হবে কত লহর, পথে পথে প্রায়ই পথে পথে পেরিয়ে যাবে শত প্রহর, আধার আমায় স্পেলিংটা একটু ভালো করে লিখলে আমার জন্য সুবিধা হয়। আধার আমায় দিচ্ছে দেবে জ্যোৎস্না বিহার, তিমির রাতে পথ ভুলাবে মেঘ সমাহার। সুন্দর এসএমএস শিউলি আমাকে জানিয়েছেন, এবং রমা নামের একজন মিরপুর থেকে লিখেছেন, ধন্যবাদ দুজনকে। সামিয়া লিখেছেন যে ফার্স্ট শোতে কী প্রবলেম হয়েছিল সেটা তো আর বললে না, সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আচ্ছা হ্যাঁ, স্মৃতিচারণের এক পর্যায়ে বলেছিলাম যে ফার্স্ট শোতে আমার ধারণা ভালোই করেছিলাম প্রথম শো হিসাবে, এবং কোনো সমস্যা হয়নি, কোনো ভুলভ্রান্তি করিনি। শুধু একটা জায়গাতে একটু সমস্যা হয়েছিল, ছোট্ট একটা, সেটা হচ্ছে যে এক জায়গায় একটু আমি পুরো একবারই নাম ঘটনা ছিল এরকম। ওদিন ছিল ওই যে 18 নভেম্বর 2007, আমাদের একজন খুব জনপ্রিয় এবং আমাদের খুব পছন্দের একজন শিল্পী, যিনি আমার অনেক বেশি পছন্দের, দলছুটের প্রয়াত সঞ্জীব চৌধুরী, উনি তখন মৃত্যুশয্যায় ছিলেন এবং আইসিইউতে ছিলেন সম্ভবত ওই রাতেই, এবং জীবন আর মৃত্যুর মাঝামাঝি একটা অবস্থায় পাঞ্জালো ছিলেন, যে আসলে শেষ পর্যন্ত কী হতে চাচ্ছে। তো তার অজস্র ভক্ত এবং মানে শিল্পী সমাজের সবাই, একেবারে বলা যায় যে দেশের অনেকে ওই সময় ফিঙ্গার ক্রস করে রেখেছিলেন। মুহূর্ত পর্যন্ত একটা তাদের আশা ছিল যে সঞ্জীব চৌধুরী হয়তো শেষ পর্যন্ত যমদূতকে হার মানিয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন, এই অসাধারণ মানুষটাকে আবার আমরা ফিরে পাবো, এবং অসাধারণ কিছু গান আবার আমরা তার কাছ থেকে শুনতে পাবো। সবাই, তার ভক্ত সম্প্রদায় সবাই এরকম একটা প্রবল প্রতীক্ষায় সময় কাটাচ্ছিল। তো আমি ঠিক করেছিলাম সেটা হচ্ছে যে ওই রাতে আমি একটা ওই যে কিছু কিছু কথা আমি লিখে নিয়েছিলাম, যেটা আগেই বললাম যে এরকম কিছু পারফরমেন্স করব, তো এই কথাগুলো বলবো। তো সেখানে সঞ্জীব চৌধুরীকে নিয়ে একটা লেখা তৈরি করেছিলাম যে এই কথাগুলো আমি ওই সময়টাতে বলবো। আজিব দা কিছু একজন মানুষ এবং শিল্পী ছিলেন, তার প্রতি খুব হৃদয়ের গভীর আবেগ থেকে লেখা কিছু কথা ছিল, যেটা শোয়ের কোনো একটা পর্যায়ে বলবো আজকে সঞ্জীব চৌধুরীর প্রতি। এবং কথাগুলো এরকম ছিল যে আরেকবার তুমি ফিরে এসো সবাই নিয়ে আমাদের মাঝে, এবং এরকম কিছু খুব আসলে আমার হৃদয়ের গভীর থেকে উঠে এসেছিল কথাগুলো, খুব ফিল নিয়ে লেখা যেগুলো, সেগুলো আমি বলেছিলাম কথার মধ্যে। এবং আসলে যেটা হয়েছিল ওই ব্যাপারটা যেহেতু খুব বেশি আবেগঘন ছিল, তা আমি যে কথাগুলো লিখেছিলাম স্ক্রিপ্টে, যেহেতু ফার্স্ট শো ছিল জীবনের, সেহেতু স্ক্রিপ্টের বাইরে মানে যেটা লেখা ছিল তার বাইরে কিছু বলিনি। কিন্তু ওই কথাগুলো বলতে গিয়ে সঞ্জীব চৌধুরীর প্রতি আমার ভিতরে একটা আবেগ এমনভাবে চলে আসলো, স্ক্রিপ্টের বাইরেও আমি নিজে থেকে কথা বলা শুরু করলাম, এবং ভেতর থেকে আসলে যেহেতু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, ভেতর থেকে যা আসছিল তাই বলছিলাম। এবং যেহেতু ওটা প্রথমবার, তো এই স্ক্রিপ্টের বাইরে প্রথমবার যে দেখি তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, এবং একটা শব্দ একটু এলোমেলো হয়ে যাওয়ার পরে তাও কিছুক্ষণের জন্য একটু ব্ল্যাঙ্ক মনে হচ্ছিল, পরে আবার অবশ্য ঠিক করে নিয়েছিলাম। ওই পুরো 3 ঘন্টা সত্যি একবার একটু ফাম্বল হয়েছিল বা নার্ভাস হওয়া, এছাড়া আল্লাহর রহমতে খুব ভালোভাবেই প্রচার করেছিলাম, আমার মনে আছে।
এবং সেরকম একটা কমপ্লিমেন্ট পেয়েওছিলাম। সে যাই হোক, আমার ওই ঘটনা মনে পড়ে যাচ্ছে এবং আবার একটু মনটা খারাপ হচ্ছে, এবং মন খারাপ হওয়ার কারণ হচ্ছে এটাই, পরের দিন আমি জানতে পারলাম যে আগের রাতেই যাকে ফিরে আসার জন্য এত গভীর আবেগ ভালোবাসা নিয়ে এত এই কথাগুলো বললাম, ঠিক আগের রাতেই তিনি আসলে আমাদেরকে কষ্টে ভাসিয়ে চলে গিয়েছিলেন। এবং পরে আমি ঘড়ির সাথে টাইমটা মিলিয়ে দেখলাম, এবং অদ্ভুত, এবং এই কাটা আমাকে সবসময় কষ্ট দেবে, যে সময়টাতে আমি এই কথাগুলো বলেছিলাম ঘড়ির কাটা ধরে আমি পরে মিলিয়ে দেখলাম ঠিক ওই সময়টার দিকে সঞ্জীব চৌধুরী আসলে চলে গিয়েছিলেন। এবং আমি জানি না এইটা কীভাবে মিললো, বা আসলে সেই আবেদনটা এভাবে ঠিক ওই সময়টাতেই ব্যর্থ হয়ে যাবে। আমি তখনও জানতাম না যখন কথাগুলো বলছিলাম যে আসলে এখনই হয়তো সেই মানুষটা চলে যাচ্ছেন। যেখানে থাকুক মানুষটা ভালো থাকুক, শ্রদ্ধা জানাচ্ছি আরেকবার তার প্রতি, এবং একটু পরে তার একটা গানও তার প্রতি শ্রদ্ধা হিসেবে আরেকবার প্লে করব। আর আপাতত আর কোনো কথা বলছি না, এবং এখন হচ্ছে একটা গান শুনবো আমরা। আর এই গানটা হচ্ছে, তবে তার আগে এসএমএস করার নিয়মটা বলে দিই। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এখন যে গানটা প্লে করবে, গতকালকে আমরা কয়েকজন মিলে লং ড্রাইভে গিয়েছিলাম মেঘনাঘাটে, এবং এই জায়গাটা আমার অসম্ভব পছন্দের, এবং কোনো একটা এপিসোডে আমি বোধহয় অভিযাত্রিক সেগমেন্টে এই জায়গাটা বর্ণনা দিয়েছিলাম যে অদ্ভুত সুন্দর একটা জায়গা, শান্ত, কখনো আবার অশান্ত, অদ্ভুত সুন্দর মেঘনা নদী আমার বরাবরই পছন্দের, কারণ সবচেয়ে বেশি স্মৃতি এই নদীর বুকেই। আর তো মেঘনা নদী, সেজন্য আমি সুযোগ পেলে এখানে যাই, এবং জায়গাটা হচ্ছে, আমি যে স্পটটার কথা বলেছিলাম সেটা হচ্ছে যে মেঘনা ব্রিজটা পার হয়ে একটু উল্টো দিকে একটু ছোটো একটা রাস্তা ঘুরে গিয়ে চলে গেছে একদম মেঘনা ঘাট, একটা ফেরি ঘাটের একেবারে নিরিবিলি নির্জন, মাঝে মাঝে অবশ্যই সেখানে ছোটো ছোটো ওই কার্গো জাহাজগুলো ভেড়ানো থাকে যেমন কালকে ছিল। সেখানে একদম নীরব নির্জন নিরিবিলি একটা অদ্ভুত সুন্দর পূর্ণিমা রাতে যদি সেখানে যান এবং গিয়ে সেই ফেরি ঘাটের উপরে চুপচাপ বসে থাকেন, একদম নদীর কুলুকুলু ধ্বনি শব্দ শুনতে শুনতে, আর সেখান থেকে ঠিক অপোজিটে হচ্ছে দুইটা সিমেন্ট ফ্যাক্টরি, সেখানে সারা রাত আলো জ্বলে, এবং মেঘনা ব্রিজের উপরে শত সহস্র গাড়ি যাচ্ছে এপাশ থেকে ওপাশে, এবং তাদের আলোতে ওটা আবার অদ্ভুত আলোকিত, একটা অন্যরকম আলোকিত পৃথিবীর মতো মনে হয়। ঠিক ওরকম আলো জলে অদ্ভুত একটা আলোকিত, সেই মনে হয় একদম অন্ধকারে ডুবে থাকা মেঘনা নদী, আবার তার উপরে চাঁদের রূপালী আলোর অপূর্ব হাতছানি, এবং দূরে গভীরে দেখালে মনে হয় সমুদ্রের মতোই সেখানে বিশালতা কিংবা ব্যাপ্তি। এই সব কিছু মিলে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ, অদ্ভুত, মানে সারা রাতও কাটিয়ে দেওয়া যায়, এবং এরকম একটা অদ্ভুত সুন্দর জায়গা। সেখানে কালকে গিয়েছিলাম, এবং যাওয়ার পথে আমার কেন যেন ওই আয়ুব বাচ্চুর কষ্ট অ্যালবামটা নিয়ে গিয়েছিলাম, এবং মনে হচ্ছিল আজকে সেই গানগুলো শুনতে শুনতে সেই স্কুল লাইফে, সেই ছোটোবেলা, সেই সময়ে সেই পুরোনো নস্টালজিয়া আক্রান্ত হতে যাবো, এবং এই গানগুলো শুনতে শুনতে যাওয়া গাড়িতে। তো তখনই আমি ঠিক করেছিলাম যে আগামীকালকে এই গানটা প্লে করবো, এবং যারা আমার সাথে ছিলেন কালকে সেই মেঘনাঘাটের অপূর্বতে, তাদের এটা প্লে করছি, এবং গানটা হচ্ছে জেগে আছি একা। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। তুমি যখন নৃত্য করো মুদ্রাগুলি কাঁপে, তোমার হাতের মধ্যে তো নয় যেন বা কিং খাবে, তলোয়ারের মতন তুমি তোমার দুহাত তোলো, চোখে নিচের নগ্নতাকে ছন্দ পেয়ে ভোলো। আমি তখন আমার পোড়া দেশের পাপে মরি, নিজের কাছে নিজের দহে তীব্র তুলে ধরি। তুমি তো নাও আম্রপালি বর্তমানের নারী, তোমার লাগে লিনোনিয়াম শিফন ঘেরা শাড়ি, তোমার লাগে সাত প্রেমিকের সুলভ করতালি, বাগান তুমি যুবারা যেন তোমার কেনা, হাজার ফুলের মধ্যে দুটি ফুলের অনুতাপে মর্মাহত মালিরা তবু তোমার বুকে কাঁপে। কিন্তু বুকের কাছে কি আর সেই ফুলেরা আছে? দেবদাসীরা যখন পূজায় পুরোহিতের কাছে রাখত জমা যাতনা আর জরার অভিমান, পায়ের কাছে লুটিয়ে পড়ে বলতো হে সম্মান, আমাকে দাও শস্যকণা, আমাকে দাও তীর, প্রাণের পাশে পরমায়ুর ঝর্ণা শুনিবীর। এখন শুধু হাতের কাঁপন, দিন যাপনের গ্লানি, মুদ্রা তুলে জাগাও তুমি অনতু একখানি, অনাশয়ের অনিদ্রা আর অভিমানের গান, যেখানে ভালোবাসারও নেই সুযোগ্য সম্মান। মোস্ট ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন, এবং এখন চলে যাচ্ছে আরেকটা সেগমেন্টে, সাউন্ড অফ মিউজিক। সাউন্ড অফ মিউজিকে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আজকে একটা গানের কথা বলবো। এই গানটা হচ্ছে ব্লুজ প্যাটার্নের গান, এবং আমি জানি না ব্লুজ প্যাটার্ন সবার ভালো লাগে কিনা, বা যাদের ভালো লাগে তাদের আশা ভালো লাগবে। তবে গানটা যার, তিনি হচ্ছেন ওয়ান অফ দ্য গ্রেট মিউজিশিয়ানস অফ লাস্ট সেঞ্চুরি, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান এরিক ক্ল্যাপটন। এরিক ক্ল্যাপটন অসাধারণ একজন মিউজিশিয়ান, শুধু গায়ক হিসেবেই না, তিনি একজন গিটার বাদক হিসেবেও তার পারফরমেন্স বা তার সাফল্য অসাধারণ, এবং ওয়ান অফ দ্য বেস্ট গিটারিস্ট ইন দিস হোল ওয়ার্ল্ড অবভিয়াসলি, এবং যাকে বলা হয় তার অদ্ভুত গিটার কাজের জন্য, গিটার বাদনের জন্য এরিক স্লোহ্যান্ড ক্ল্যাপটন। এরিক ক্ল্যাপটনের একটা বিখ্যাত গান হচ্ছে লেইলা, এবং সেই লেইলা গানটা নিয়ে, এবং গানটা হচ্ছে আমি নস্টালজিক হয়ে যাই গানটা শুনলে, কারণ হচ্ছে যে 1992 আমি গানটা প্রথম শুনি, এবং তখন আসলে সৌন্দর্যটা বুঝতে পারিনি, কিন্তু সুরটা
আমার কাছে ভালো লেগেছিল, যার ফলে আমার মনের মধ্যে ঢুকে গিয়েছিল। এবং আমি শুধু ওই সময় ইংলিশ গানের লিরিক্স এত বুঝতাম না, তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো যার ফলে শুধু লেইলা লেইলাই করতাম সারাদিন, আর কোনো লাইন জানতাম না। কিন্তু সুরটা ওই যে বললাম, সেই ক্লাস 4-এ ঢুকে গিয়েছিল 92-তে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তারপর অনেক দিন গানটা কোথাও আর শুনিনি, এবং তারপর অনেক বছর পরে কোথায় মিলেনিয়ামের পরে 2001-2-এর দিকে আবার শুনলাম, এবং তখন জানলাম এটা হচ্ছে এরিক ক্ল্যাপটনের গান। এবং 92-তে হচ্ছে বিটিভিতে একটা ভালো প্রোগ্রাম হতো, ওয়ার্ল্ড মিউজিক নিয়ে, রাত 10:30টায় শুরু হতো কোথায় কোনো একটা দিন সপ্তাহে, এবং ওইখানেই প্রথম গানটা শুনেছিলাম 92-তে। তো আমার শৈশবের স্মৃতি বিজড়িত গানটা আসলে এরিক ক্ল্যাপটনেরই সবচেয়ে ভালো গান এবং সবচেয়ে শিল্প সাফল্য উত্তীর্ণ গানগুলোর মধ্যে একটা, যেটা আসলে 3টা ভার্সন আছে। প্রথমে একটা ভার্সন করেছিলেন, পরে আরেকটা ভার্সন পিয়ানোর অংশটা বাদ দিয়ে, এবং পরবর্তীতে 20 বছর পরে 1972-এ গানটা ফার্স্ট রিলিজ হয়। পরবর্তীতে 20 বছর পর 1992 একটা আনপ্লাগড অ্যাকোস্টিক ভার্সন নতুন করে একটা বের হয়, সেইটা আজকে প্লে করবো। আচ্ছা, তার আগে লাইলা গানটা নিয়ে আজকে একটু বলি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই লাইলা কিন্তু অন্য কোনো নারী না। লাইলি মজনুর কথা নিশ্চয়ই সবাই জানেন, সেই লাইলিকেই আসলে এই গানে লাইলা বলা হয়েছে, আমরা যাকে লাইলি নামে চিনি। আমি একটু শুরু থেকেই বলতাম, এই গানটা লিখেছে হচ্ছে এরিক ক্ল্যাপটন, এই গানের গায়ক, এবং তার বন্ধু জিম গর্ডন, দুজনে মিলে। এবং ঘটনাটা ইন্টারেস্টিং। এরিক ক্ল্যাপটনের একজন বন্ধু ছিল, এবং সেই বন্ধু হচ্ছে তাকে অনেক বই টই পড়তে দিত। তার নাম ছিল ইয়ান ডালাস। তো ইয়ান ডালাস একদিন হঠাৎ করে এরিক ক্ল্যাপটনকে একটা বই দিল, এবং সেখানে লাইলি মজনুর কাহিনী তো নিশ্চয়ই সবাই জানেন, যে আসলে এটা ইরানের একজন বিখ্যাত কবি আছেন, যার নাম হচ্ছে নিজামি গানজাভি তার নাম। এবং তার একটা আসলে ওটা খুব অসাধারণ একটা সৃষ্টি ছিল এই লাইলি মজনুর কাহিনীটা, যে আসলে বাবার কারণে তার ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে না পেরে মজনু পাগলের মতো হয়ে যায়, এবং সেই বিখ্যাত লাভ স্টোরি যেটা আমরা সেই ছোটবেলা থেকে অসংখ্যবার শুনে আসছি, লাইলি মজনু। এবং সেই নিজাম গানজাভি সেই বইটা আসলে সেই ইরানের সেই কবির বইটা ইয়ান ডালাস এরিক ক্ল্যাপটনকে পড়তে দেন, এবং এরিক ক্ল্যাপটন পড়ার পরে সেই প্রচণ্ড দুঃখ জাগা নিয়ে এবং বিরহ বিধুর সেই ভালোবাসার কাহিনী পড়ে এরিক ক্ল্যাপটন বলেন যে এটার উপর একটা গান বানিয়ে তিনি সেই গানটা কম্পোজ করবেন, এবং এভাবেই আসলে গানটা শুরু হয়। তো গানটা লেখার পরে এরিক ক্ল্যাপটন এবং জিম গর্ডন মিলে গানটা লেখার পরে এরিক ক্ল্যাপটন কম্পোজ করেন, এবং তখন তাদের যে ব্যান্ড ছিল, যে ব্যান্ডটার নাম ছিল ডেরেক অ্যান্ড দ্য ডমিনোজ, সেই ব্যান্ডের একটা ব্লুজ রক ব্যান্ড ছিল, এবং তাদের একটা অ্যালবাম বের হয়েছিল, সেটা ছিল যে লেইলা অ্যান্ড আদার অ্যাসর্টেড লাভ সংস। এটা 1970-এর নভেম্বরে রিলিজ হয়েছিল, অনেক আগের গান। এবং রিলিজ হওয়ার পরে প্রথমে এটা তেমন সাড়া জাগাতে পারেনি, কিন্তু পরবর্তীতে এটা এতটাই সাড়া জাগিয়েছিল, এটার সাফল্যের কথা বলতে যাই তাহলে আসলে বলেছে না। এটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক টপ চার্টে অনেক জায়গাতে ছিল, এবং এটাকে রোলিং স্টোনের দ্য 500 গ্রেটেস্ট সংস অফ অল টাইম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ 500 গান রোলিং স্টোনের মধ্যে, তার মধ্যেও এই গানটা ছিল। এবং 1992-এ গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে এই গানটা বেস্ট রক সং হিসাবে। এবং নির্ভানার যে গানটা দিয়ে আজকের প্লেলিস্ট শুরু করেছিলাম, স্মেলস লাইক টিন স্পিরিট, সেই গানটা অসাধারণ এবং কালজয়ী একটা গান নির্ভানা, সেই গানটাকে টেক্কা দিয়ে পরাজিত করে এটা ছিল ওই বছর গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে ফর বেস্ট রক সং। তো এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে গানটার কি পরিমাণ প্রভাবে জনপ্রিয়তা বা শিল্প সাফল্য এই গানটা ছিল, লেইলা গানটার। এবং ইনিশিয়াল ভার্সনটাতে হচ্ছে যে, এবং মিউজিক কম্পোজিশন দুর্দান্ত ছিল, এবং সেখানে ভালো কিছু মিউজিশিয়ান নিয়ে এরিক ক্ল্যাপটন গানটা কম্পোজ করেছিলেন। তার নিজের ভাষায় হচ্ছে কথাগুলো এরকম যে, লাইলা ইজ এ ডিফিকাল্ট ওয়ান বিকজ ইটস আ ডিফিকাল্ট সং টু পারফর্ম লাইভ, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড কমপ্লিমেন্ট অফ মিউজিশিয়ানস টু গেট অল অফ দ্য ইনগ্রেডিবলস গোয়িং, বাট when you have got that, it's difficult to do as a quartet, for instance, because there are some parts you have to play and sing completely opposing lines, which is almost impossible to do. If you have got a big band, which I will have on the tour, then it will be easy to do something like Layla, and I'm very proud of it. I love to hear it. It's almost like it's not me. It's like I'm listening to someone that I really like. Derek and the Dominos was a band I really liked, and it's almost like I wasn't in the band. তার নিজের কথাটা এরকম ছিল যে আসলে এই গানটা তার নিজের এতটাই পছন্দের যে এই গানটা তিনি যখন শুনতেন তার মনে হতো এটা তার গান না, অন্য কারো গান শুনছেন, যার গান তার ভালো লাগে, এরকম একটা ফিলিং তার মধ্যে কাজ করতো। সেটাই হচ্ছে লেইলা গানটা। এবং লেইলার অ্যাওয়ার্ড নিয়ে তো অনেক কিছু বললাম, যে আসলে 1992 বেস্ট রক সং এর গ্র্যামি জিতলো, এবং সর্বকালে রোলিং স্টোনের মতো সর্বকালের 500 গানের মধ্যে ছিল, এবং অনেক সিনেমাতে অনেক মুভিতে এই গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, সেই পিয়ানোর টোনটা বা গিটারের সেটা ব্যাকগ্রাউন্ড করা হতো, যেমন মার্টিন স্করসেসের দ্য গুড ফেলাস মুভিতেও এই গানটার সেই পিয়ানো কর্ডটা ইউজ করা হয়েছে, এবং এরকম আরও অনেক সাকসেস এই গানটার আছে, আসলে বলে শেষ করা যাবে না। তবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে সেই বইটা পড়ে লাইলি মজনু সেই অমর প্রেম কাহিনী পড়ে যে তিনি শুধু গানটা করতে ইন্সপায়ার্ড হয়েছিলেন তা না, সেটা তো একটা অনেক বড় কারণ বা সেটাই সবচেয়ে প্রধান কারণ ছিল, কিন্তু ওই সময় তার নিজের ব্যক্তিগত জীবনে একটা আসলে ভালোবাসার একটা খেলা বা ভালোবাসার একটা লুকোচুরি চলছিল। এবং তার জর্জ হ্যারিসনের নাম আমরা সবাই জানি, আরেকজন বিখ্যাত মিউজিশিয়ান, এবং বিটলসের সেই জর্জ হ্যারিসন বাংলাদেশ নিয়ে যিনি গান করেছিলেন 71-এ। জর্জ হ্যারিসন ছিল তার খুব কাছের বন্ধু, এবং তার অনেক গানে তিনি এরিক ক্ল্যাপটন গিটার বাজিয়েছেন, এবং যার ফলে জর্জ হ্যারিসনের সাথে তার প্রায় একটা দেখা সাক্ষাৎ বা অন্তরঙ্গতা ছিল। এবং জর্জ হ্যারিসনের স্ত্রী, যার নাম ছিল পেটি বয়েড, এবং সেই একসাথে মিশতে কাজ করতে গিয়ে বন্ধু
স্ত্রীর প্রতি তার একটা ভালোবাসা জন্মায় এবং পেটি বয়েলের সাথে একটা রোমান্টিক রিলেশনও গড়ে ওঠে। এবং একটা সময় জর্জ হ্যারিসনের সাথে তার ডিভোর্স হয়েছে পেটি বয়েলের, এবং টুনকে বিয়ে করেন। পরবর্তী অবশ্য তাদেরও ডিভোর্স হয়ে যায় 1988 সালে। তো সেই পেটি বয়েলের সাথে তার তখন ওই প্রথম পরিচয় এবং প্রথম ভালো লাগা শুরু ওই সময়টা, এবং ওই সময়টাতে এই বইটা পড়ে তিনি আরও বেশি হয়তো নিজের মনটা এমনিতেই দ্রবীভূত ছিল প্যাটি বয়েলের জন্য। তখন যদি লাইলি মজনুর এরকম একটা অমর প্রেম কাহিনী, এরকম বেদনা বিধুর দুঃখ জাহানি কাহিনী কেউ পড়ে, এভাবে সে অনেক বেশি ইনফ্লুয়েসড হবে। এবং এরিক ক্ল্যাপটনও হয়েছিলেন, এবং তার ফলশ্রুতিতে এই গানটার জন্ম হয়, সেই অসাধারণ গানটা, যেটা আমার অসম্ভব ভালো লাগে। এবং আর আমার একটু বেশি ভালো লাগে হচ্ছে ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, সেই 92 এর ঘটনা ফার্স্ট যখন শুনলাম। সে যাই হোক, আমি যে ভার্সনটা প্লে করবো 3টা ভার্সনের সবচেয়ে পরের ভার্সনটা 1992 যেটা বের হয় অ্যাকোস্টিক অ্যান্ড আনপ্লাগড ভার্সনটা, সেটা আমি প্লে করছি লাইলার। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আশা করছি সাউন্ড অফ মিউজিকের এই গানটা আপনি এনজয় করবেন। গানের লিরিক্সটা আসলে আমি একটু শেয়ার করার লোভটা সামলাতে পারছি না একটু। What will you do when you get lonely? What will you do when you get lonely and nobody is waiting by your side? You have been running and hiding much too long. You know, it's just your foolish pride. Layla, you've got me on my knees. Layla, I'm begging, darling, please. Layla, darling, want to ease my mind. And translation, when your old man had laid you down like a fool, I fell in love with you, turned my whole world upside down. Let's make the best of the situation before I finally go insane. Please, they will never find a way and tell me all my love's in vain. Layla. সবাই অনেকগুলি বৃক্ষ নিয়ে বাগান বানায়, তাতে বিভিন্ন ফুলের সমারোহ। আর আমি একটি বৃক্ষ নিয়ে বানিয়েছি আমার বাগান, একটি গোলাপ নিয়ে, একটি শিশির নিয়ে, একটি তৃণলতা নিয়ে। ঘরের ভিতর আমি সাজিয়েছি তাকে, তার কপালে চন্দন। দেখো দেখো কত গর্ব, কত কান্তি, দেখো তার মুখের আভায়। হাতে ছুঁয়ে আছে আমার আমিকে, আর ছড়িয়ে দিয়েছে কত সুগন্ধি সম্ভার। সে দেখো তার কেমন গভীর পাতা শাড়ির মতন খুলছে আমার দুহাতে। দেখো দেখো জানালায় হেমন্ত রোদ্দুরে তার কনিনিকা কড়ি ফুটছে। দেখো দেখো এখন আমার কোনো দুঃখ নেই, কোনোই বিষাদ নেই। আমি তাকে নদীর মতন এনে ঘরের বাগান করে রেখেছি, আমার ভালোবাসাময় একাকী উদ্যান করে রেখেছি তাহাকে। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এখনো রেডিও আমার 88.4 FM এ। আবুল হাসানের আরেকটা কবিতা শুনলাম, ভালোবাসার চাষাবাদ, এবং একটু আগে শুনছিলাম ব্ল্যাকের গান আজও, এবং তার আগে ছিল এরিক ক্ল্যাপটনের সেই গান লেইলা, লালি মজনু সেই অমর প্রেম কাহিনী নিয়ে যে গানটা। আসলে পৃথিবী আমাকে জানিয়েছে মানুষগুলো এত সুখী কেন, কি তীব্র অভিমান সাব্বিরের সেই গল্পে, কি প্রচণ্ড হাহাকার। এবং রবীন্দ্রনাথ এরকমই বলেছিলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আর আমাকে সুরভি জানিয়েছেন যে সাদাগাড়ি গল্পটা শুনে অনেক ভালো লেগেছে, এবং আমার লাইফের এত আনন্দ আমি দেখতে পাচ্ছিলাম না। সাব্বিরের সাথে নিজেকে কম্পেয়ার করে বুঝতে পারছি আমি কতটা হ্যাপি। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের সেই সাদাগাড়ি গল্পটা, FM লাইব্রেরি সেগমেন্টে ভালো গল্পটা নিয়ে SMS। এবং নাবিলা জানিয়েছেন 12 নভেম্বর তার জন্মদিন ছিল, আর সো বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। আপাতত আর কোনো SMS পড়ছি না, যদি কিছু লিখতে চান এখনও 2323 নম্বরে সেন্ড করে দেবেন। এবং চিত্রা সিং এর অনেক পুরোনো দিনে একটা গান শুনছি, কথা ছিল দেখা হবে, কেন হলো না। Look at us, baby, apple night, tearing our love apart, aren't we the same two people who live through years in the dark? Oh, every time I try to walk away, something makes me turn around, and I can tell you why. অসাধারণ একটা গান শুনলাম, ইগলসের গান, এবং আসলে গানের কথাগুলো সত্যি মাঝে মাঝে ছোটো ছোটো ঝামেলা আসতেই পারে, এবং মাঝে মাঝে ছোটো ভুল বোঝাবুঝি যাই আসুক না কেন, এই গানটা শুনলে আপনি ইন্সপায়ার্ড হবেন। Every time I try to walk away, something makes me turn around and stay, and I can tell you why. But I can tell why, because love exists for everything. Above everything, love rises. That's why. So that's the answer. So friends, শুনছিলাম ইগলসের গান আই ক্যান টেল ইউ ওয়াই। এবং যেটা কথা সেটা হচ্ছে যে সময় একেবারেই শেষ হয়ে গেল, এবং আজকে একটা দিন ছিল এই জন্য, যদিও দিনটা 18 নভেম্বর, কিন্তু তার আগে এটাই আমার শেষ শো। 6 বছর আগে 18 নভেম্বর 2007 যাত্রা শুরু হয়েছিল আমার রেডিওর যাত্রা, পথ চলা, এবং 6 বছর পার হয়ে গেল। আশা করছি সৃষ্টিকর্তা যতদিন রাখবেন এই দেহে প্রাণ আয়ু, ততদিনই থাকতে চেষ্টা করবো, অন্তত আরও হাজার সহস্র বছর হোক, সেটাই আমার প্রত্যাশা। আর যারা এতদিন ধরে সাথে ছিলেন, অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য, ভালোবাসা দিয়ে, সাহচর্য দিয়ে, বন্ধুত্ব দিয়ে, সঙ্গ দিয়ে, শুভকামনা দিয়ে সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। আর অজস্র বছর যেন একসাথে থাকতে পারি। আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি, এবং আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার যাওয়ার আগে যে গানটা যে কবিতাটা পড়ে যাব, সেটা আবুল হাসানের আরেকটা কবিতা, অপরূপ বাগান কবিতাটার নাম, সেটা তারপর বিদায় নিচ্ছি। চলে গেলে তবু কিছু থাকবে আমার,
আমি রেখে যাব আমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি। জল নেমে গেলে ডাঙা ধরে রাখে খড়কুটো, শালুকের ফুল, নদীর প্রবাহ বলি, হয়তো জন্মের বীজ, অন্ধকার, অনর শামুক। তুমি নেমে গেলে এই বক্ষতলের সমস্ত কি সত্যিই ফুরাবে? মুখের ভিতরেই মলিন দাঁতের পংক্তি, তাহলে চোখ, মাথার খুলির নিচে নরম নির্জন আশি ফুল। আমার আঙুলগুলি, আমার আকাঙ্ক্ষাগুলি, অভিলাষগুলি। জানি কিছু চিরকাল ভাস্বর উজ্জ্বল থাকে, চির অমলিন। তুমি চলে গেলে তবু থাকবে আমার তুমি, চিরায়ত তুমি। অনুপস্থিতি হবে আমার একলা ঘর, আমার বসতি। ফিরে যাব সঙ্গোপনে, জানবে না কেউ, চিনবে না কেউ। উঠানে জন্মাবো কিছু অনিদ্রার গান, আর লোকে দেখে ভাববে বিরহ বাগান ওই উঠানে তো বেশ মানিয়েছে।